আমরা শুরুতে চলে যাচ্ছি একটি ঘটনায়। এই মুহূর্তে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি আমাদের স্টুডিওতে নেই, সুতরাং তার ঘটনাটি পড়ে শোনাতে হবে। সো আমরা শোনাই। আমি আসলে অনেক এক্সাইটেড ঈদের এপিসোডটি নিয়ে, এবং আমরা সত্যিকার অর্থেই কিছু সেলিব্রিটি, আমি তো বলেছি যে মাকসুদ ভাই থাকবেন, ফাহমিদা আপা থাকবেন, এবং আরো কিছু মানুষ থাকবেন যারা তাদের নিজেদের ক্ষেত্রে স্পেশাল। তার একজন তো থাকবেনই যিনি তার নিজের ক্ষেত্রে খুব স্পেশাল। সো এই এপিসোডটি অবশ্যই অবশ্যই মিস করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমাকে, আমি ঠিক সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি চার্লি, কুষ্টিয়া থাকি। তাই আমার স্টোরিটা স্টুডিওতে এসে বলা সম্ভব হচ্ছে না, তাই আমি ইমেল করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। স্টোরিটা আসলে আমার মেজো কাকুর ফ্রেন্ডের সাথে ঘটে। 2010 সালে আমার মেজো কাকু রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সেই ঘটনাটাই বলবো। ঘটনাটি কাকু আর তার ফ্রেন্ডের কাছ থেকে শোনা, যিনি অ্যাক্সিডেন্টের সময় কাকুর সাথে ছিলেন। তিনি যেভাবে বলেছেন সেইভাবেই বলছি। কাকু ও তার ফ্রেন্ড রাত 8টার দিকে বাইকে করে কোনো এক কাজে বের হন। কাজের জন্য একটু গ্রামের দিকে যেতে হয়। তখন প্রায় রাত 10টা বাজে। গ্রামে মেঠো পথ দিয়ে যাচ্ছিলেন তারা, এবং চারদিকে ধানের ক্ষেত। একটু বেশি অন্ধকার ছিল আসলে গ্রামের মধ্যে, তাই এমন মনে হয়েছিল। হেডলাইটের আলোয় সামনের পথ থেকে দেখে দেখে অগ্রসর হচ্ছিলেন তারা। হঠাৎ করেই মানে বাইকের স্পিডটা একটু বেড়ে যায়, এবং কাকু ও তার ফ্রেন্ড কাকু তার ফ্রেন্ডকে বলেন যে গ্রামের অন্ধকার রাস্তায় জোরে বাইক চালানো উচিত হবে না। ঠিক তখনই কাকু বলে, আমি তো আস্তেই চালাচ্ছি। অর্থাৎ কাকুর ফ্রেন্ড তাকে বলেছিল, এবং কাকু বলছিল যে আমি তো আস্তে চালাচ্ছি, কিন্তু বাইকটা মনে হচ্ছে একটু জোরে চলছে। বিষয়টা তারা তেমন মাথায় না নিয়ে এগোতে থাকলেন। কিন্তু কাকুর ফ্রেন্ড ফিল করছিলেন যে আস্তে আস্তে বাইকের গতি বেড়েই চলছে। এভাবেই বেশ জোরেই চলতে শুরু করলো বাইকটি। হঠাৎ তাদের বাইকের সামনে মাথায় ধানের বস্তা চাপানো একটা লোক তারা দেখতে পান। হেডলাইটের আলোতে যিনি রাস্তা ক্রস করছিলেন, বাইকের স্পিড অনেক বেশি ছিল, আর রাস্তা যখন লোকটিকে দেখতে পান তারা, তখনই বাইকটি কন্ট্রোলে আনা পসিবল ছিল না। তাই লোকটাকে বাঁচানোর জন্য হার্ড ব্রেক করতে হয়, এবং তখনই বাইকটি উল্টে যায়। তারপর আমার কাকু এবং তার ফ্রেন্ড কিছু তারপর থেকে তাদের কিছু মনে নেই। সকালবেলা তাদের সেন্স আসে, এবং তিনি সেই পথের ওপর পড়েছিলেন। পাশে কাকু অর্থাৎ ফ্রেন্ডটি পড়েছিলেন, এবং পাশে তার কাকু, এবং কাকুর মাথা দিয়ে তখন অনর্গল রক্ত পড়েছিল। তিনি তখন একটু ভালো ফিল করছিলেন, অর্থাৎ ফ্রেন্ডটি ভালো ফিল করছিলেন, এবং ফ্রেন্ডটি উঠলেন, চারপাশের দিকে তাকালেন এবং দেখলেন যে কেউ কোথাও নেই। তারপর তিনি মোবাইল ফোন দিয়ে হসপিটালে ফোন করেন, এবং তারপর সবকিছু ম্যানেজ হয়ে যায়। কিন্তু কাকু তার ফ্রেন্ডকে বললেন যে অত রাতে কোনো লোক কেন ধানের বস্তা মাথায় নিয়ে আসবে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে রাতে। কিন্তু যে লোকটিকে বাঁচানোর জন্য তাদের এমনটি হয়েছে, সেই লোকটি তাদের হেল্প করলো না কেন? এত রাত্রে একে তো এরকম লোকের রাস্তা ক্রস করার কোনো কারণই নেই। দ্বিতীয়ত, যে লোকটিকে বাঁচানো হলো সেই লোকটি তো অন্তত জিনিসটি দেখেছেন, এবং তিনি তো অবশ্যই, যদি স্বাভাবিক কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই হেল্প করতে চাইবেন। তাহলে তারা যেটা দেখেছিলেন সেটা কি দেখেছিলেন? তিনি তার কোনো ব্যাখ্যা পাননি। আর তিনি এটাও বললেন যে তারা যেখানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, রোড অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেই রাস্তাটা আসলে ভুল পথ ছিল। মানে তারা পথ ভুলে ওই মরণ রাস্তায় ঢুকেছিলেন। এই অ্যাক্সিডেন্টের পর আমার কাকু 7 দিন সেন্সলেস অবস্থায় থাকেন, আর কাকুর ফ্রেন্ডের হাত ভেঙে যায়। ঢাকা মেডিকেলে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, মারা যান আমার কাকু। কিন্তু কাকুর ফ্রেন্ড বলেন যে বিষয়টা কখনোই স্বাভাবিক না, রহস্যময় একটি মৃত্যু, এবং সবাই দোয়া করবেন আমার কাকুর জন্য। আর যারা রাতে বাইক চালান তারা সাবধানে চালাবেন। আরো অনেক স্টোরি আছে যেগুলো শেয়ার করব পরে। সবাই ভালো থাকবেন, গুড নাইট। তো এই ছিল ঘটনা, এবং আমি এই ঘটনাটা পড়লাম তারও একটা বিশেষ কারণ আছে যে ঈদের ছুটিতে আমরা সবাই এখন বাড়ির অভিমুখে যাচ্ছে। আজকেও অনেকে রওনা দিয়েছেন যতটুকু আমি জানি, কালকেও অনেকে রওনা দেবেন। এই পুরো সপ্তাহ জুড়েই আপনারা বাড়িতে যাবেন, এবং এ ধরনের ঘটনা যে কোনো সময় যে কেউ কিন্তু যদি হঠাৎ করে দেখে ফেলেন, হয়তো আমরা খুব
স্বাভাবিকভাবে নেই। হয়তো আমরা ভাবি যে এটা কোনো স্বাভাবিক ঘটনা। হয়তো এই লোকটির এখান থেকে যাওয়ার কথাই ছিল। কিন্তু সবকিছু হয়তো অতটা স্বাভাবিক নাও হতে পারে। অন্তত এই ইমেইলটি পড়ে আমার বারবার সেটা মনে হচ্ছিল যে আসলেই আমরা যা দেখি সবকিছুই স্বাভাবিক। এবং আ যারা গাড়ি চালিয়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে, তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই গাড়ির গতির দিকে খেয়াল রাখবেন এবং এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে ঈদের সময়, এবং ঈদের খুশিটা যেন নষ্ট না হয়ে যায় এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, সেই দোয়াই করি। আমার কাছে বেশ কিছু এসএমএস চলে এসেছে। তুষার আমাকে এসএমএস করেছেন এবং বলছেন, রাসেল ভাই আমি তিনি ভূত এফএম শুনতে চেষ্টা করছেন এই মুহূর্তে। তোফাজ্জল আমাদের বনানী থেকে এসএমএস করেছেন, এবং হাফিজ আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন সাথী। আচ্ছা, হাফিজ বলেছেন যে আই এম গ্রেট ফ্যান অফ ভূত এফএম, এবং তিনি কখনোই ভূত এফএম মিস করেন না, এবং তিনি জাস্ট অনেক বেশি লাইক করেন ভূত এফএম টিমকে। তাপস গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটা ভয়ের। আমার কাছে ঘটনাটা ভয়ের না, আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। সিনথিয়া আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঘরের জানালা দরজা সবকিছু বন্ধ করে ভূত এফএম শুনছেন। আমাদেরকে এছাড়াও মারুফ কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন যে তিনি এবং তার ওয়াইফ আমাদের সঙ্গে রয়েছেন। রবিন আমাদের এসএমএস করেছেন, মাহি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আজকে জমবে ইনশাআল্লাহ ভাইয়া। অন্তু আমাদের ভোলা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমিও আমার ফ্রেন্ড নদীর পাড়ে বসে ভূত এফএম শুনছি। পিয়াল আমাদের এসএমএস করেছেন আমাদের, তিনি বলেছেন যে ভূত এফএম কেন শুধু ফ্রাইডে নাইটেই হয়? আপনারা যদি প্রচুর পরিমাণের ভালো ঘটনা পাঠান তাহলে আমরাই বাধ্য হব এই শোটাকে বা এই এপিসোডটাকে, মানে এই ভূত এফএম কে সপ্তাহে 2 দিন করার জন্য। সুতরাং আপনাদের উপরে ডিপেন্ড করছে, আপনারা যত বেশি ভালো ঘটনা পাঠাবেন, আপনারা যত বেশি স্টুডিওতে আসতে চাইবেন, তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো। যাই হোক, আপনারা কিরণ আমাদের এসএমএস করছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে, রবি আমাদের এসএমএস করছেন খিলগা থেকে, ডিজে আলিম ঢাকা থেকে আমাদের এসএমএস করছেন, জুবাইর ময়মনসিং থেকে এসএমএস করছেন, মাইশা আমাদের এসএমএস করছেন আমাদের আসলাম খান, এছাড়াও ইঞ্জিনিয়ার অনেক বাগেরহাট থেকে আমাদের এসএমএস করছেন, রুহুল আমিন আমাদের এসএমএস করছেন মহিউদ্দিন মুর্তুজা, এছাড়াও অমি আমাদের এসএমএস করেছেন, অনেক মিরপুর থেকে এসএমএস করেছেন, কালকে রেজাল্ট দেবে এবং তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে নেহা এসএমএস করেছেন কৃপা সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনা আমরা শুনবো। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। লালবাগ থেকে এসেছেন, ওকে। আমরা আপনার প্রথম ঘটনায় চলে যাই। রাসেল ভাই, এই ঘটনাটি আমার ছোট ভাই হাফেজ অলিউল্লাহ কালেক্ট করেছে। আমি ঘটনায় চলে যাই। জি। ঘটনাটি যার সাথে ঘটে, এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গীরচরের ঘটনা। তো এট এ টাইম তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। সে হাটে যাওয়ার সময় তার ওয়াইফ তাকে বলে দেয় যে বাজার থেকে আসার সময় 2টা ইলিশ মাছ নিয়ে আসার জন্য। তো সে যথারীতি হাটে কাজটা শেষ করে বাসায় ফিরছিলেন 2টা ইলিশ মাছ কিনে। তো ক্ষেত দিয়ে হাঁটতেছিলেন উনি, তো উনি একটু লক্ষ্য করলেন যে ওনার পিছনে কেউ হাঁটছে। তো উনি ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিলেন যে রাতে কেউ থাকতেই পারে, যেতে পারে ওনার সাথে সাথে। তো কিছু দূর হাঁটার পর পিছনের লোকটি তাকে জাস্ট ক্রস করে সামনে চলে গেল। মোটামুটি অনেকটা দূর গিয়ে তার পথ আটকে দাঁড়ালো এবং দাঁড়িয়ে তাকে বলতেছিল যে তোমার হাতে যে 2টা মাছ আছে, এই মাছ 2টো আমাকে দিয়ে যাও। তো এটা শুনে উনি মোটামুটি অনেকটা ঘাবড়িয়ে গেলেন যে এটা কি বলতেছে। যে তারপর উনি বললেন যে না, এটা তো আমার ওয়াইফের জন্য নেওয়া, বাসার জন্য নেওয়া, এটা আমি দিতে পারবো না। বলতেছে যে তাহলে আপনি কিছু টাকা লাগলে আমার থেকে নেন। তা লোকটা বলতেছিল, বয়স্ক লোকটা বলতেছিল যে না, তুমি আমাকে মাছ 2টি দিয়ে যাও। তো এরকম অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর তো এক পর্যায়ে বয়স্ক লোকটি তাকে বলে উঠে যে তুই করে বলে উঠে যে তোর না বউ প্রেগনেন্ট, তুই আমাকে মাছ দিয়ে যা, নাহলে তোর বউর ক্ষতি হয়ে যাবে। তো এটা শুনে উনি একটু রেগে যান এবং খেপে গিয়ে তাকে 2টা চড় দেন এবং চড় দিয়ে জাস্ট উনি হেঁটে চলে যেতে থাকেন। তো পিছন থেকে ওই বয়স্ক লোকটি কাঁদতে কাঁদতে বলতেছিল যে তুই আমাকে মাছ দিলি না, তোর একটা ক্ষতি হবে, আমি তোর ক্ষতি করে যাব। তো এটা বলার পর উনি অনেক দূর যাওয়ার পর ভাবলেন যে যেহেতু একটু বয়স্ক লোক ছিল, হয়তো একটা মাছ দিয়ে দিলে পারতাম। তো এটা উনি একটু রিয়েলাইজ করে জাস্ট একটু পিছনে তাকিয়ে দেখেন যে পুরো ক্ষেত জুড়ে উনি একা হাঁটতেছেন, ওখানে কেউ নেই। তো উনি ব্যাপারটা এটাকে নর্মালি নিলেন যে হ্যাঁ হতে পারে চলে গেছে লোকটা। তো উনি বাসায় ফেরার পর ওনার ওয়াইফকে যথারীতি মাছ দিয়ে বলেন যে আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো। তো ওনার ওয়াইফ পানি আনার জন্য বাইরে গেলেন। তো উনি খুব টায়ার্ড ছিল, যেহেতু হাটে কাজ করতেছিলেন। তো উনি একটু নিদ্রা চলে আসে ওনার। তো উনি এর মাঝে ঘন্টাখানেক ঘুমিয়ে ফেলেন। তো ঘুম ভাঙার পর উনি দেখলেন যে ওনার ওয়াইফ ঘরে নেই। উনি যে পানি আনতে বলছিলেন সে পানি নেই, প্লাস ওনার ওয়াইফও নেই। তো উনি ওনার ওয়াইফকে খোঁজার জন্য রুম থেকে বের হন। তো বের হয়ে নলকূপের কাছে গিয়ে দেখে যে ওনার ওয়াইফ নেই, বাট ওনাদের যে টয়লেটটা ছিল পাশে, সেখান থেকে কারো কান্নার শব্দ আসছে। তো উনি একটু কিউরিসিটি নিয়ে সেখানে যান। তো উনি সেখানে গিয়ে রাসেল ভাই যেটা দেখেন যে ওনার যে ওয়াইফটা ছিল, যাকে তিনি পানি আনতে বলছিলেন,
তিনি জাস্ট চুলগুলো ছেড়ে অন্যদিকে মুখ ফিরে বসে কাঁদছে এবং কিছু মানে খাওয়ার শব্দ হচ্ছে। তো এবং বলতেছিল যে তুই আমাকে মাছ দিলি না, এরকম বলতেছিল। তো উনি জাস্ট পিঠে হাত দিয়ে বললেন যে, উনি আইডেন্টিফাই করে ফেলছেন যে এটা ওনার ওয়াইফ। তো উনি হাত দিয়ে বললেন যে তুমি এখানে কি করতেছো। তো ওনার ওয়াইফ সঙ্গে সঙ্গে ওনার দিকে জাস্ট মুখটা ঘুরে তাকালেন। তো রাসেল ভাই উনি যেমনটা দেখছেন যে ওই মাছের যে ইলিশ মাছটা উনি নিয়ে গেছে দুইটা, তো ওই মাছগুলোর আঁশ তার মুখের মধ্যে দু একটা লেগেছিল এবং উনি মাছটা খাচ্ছিল, সে কাঁচা মাছটা খাচ্ছিল এবং চোখগুলো একটু বড় বড় ছিল। তো বলতেছিল যে তুই আমাকে মাছ দাস নাই, তুই আমার এই মাছের জন্য মারছস। তো উনি তখন অনেক ঘাবড়িয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়। তো উনি ভয় পাওয়ার পরও উনি জাস্ট ওনার ওয়াইফকে বলে আচ্ছা ঠিক আছে ঘরে চলো। দেন ওনার ওয়াইফ ঘরে যেতে রাজি হচ্ছিলেন না, তো উনি অনেকটা জোর করেই ওয়াইফকে ঘরে নিয়ে আসেন। তো ঘরে নিয়ে আসার পর মুখ টুক মুছে টুছে দিয়ে just উনি নর্মালি শুয়ে পড়েন। তো এই শোয়ার পর কিছুক্ষণ পর উনি লক্ষ্য করলেন যে ওনার ওয়াইফ যিনি প্রেগনেন্ট ছিলেন, তো উনি ওনার বুকে উপর বসে দুই হাত দিয়ে ওনার গলাটা চেপে ধরে আছে এবং ওনাকে বলতেছে যে তুই এই দুইটা মাছের জন্য আমাকে মারছস, আমি তোর অনেক ক্ষতি করে যাব। তো এটা শোনার পর উনি জাস্ট ওনার ওয়াইফকে ধাক্কা দিয়ে মানে সরিয়ে দিয়ে উনি রুম থেকে বেরিয়ে যায় এবং রুমের দরজা বাইরে দিয়ে লাগিয়ে উঠানে দাঁড়িয়ে থাকে যে কি হচ্ছে এগুলো। তো উনি অনেকটা ঘাবড়িয়ে যায় এবং উনি ওনার পাশে যে মসজিদ ছিল সেই মসজিদের হুজুরে বসা যায় এবং হুজুরকে গিয়ে নক করার পর হুজুর অনেকক্ষণ পর বের হয়ে বলে কি হয়েছে। তো বললো হুজুর এই ঘটনা। দেন হুজুর বললো আচ্ছা ঠিক আছে তুমি বাসা চলে যাও, আমি আসছি কিছুক্ষণ পর। তো হুজুরের কিছু কাজ ছিল, হুজুরকে আরেক জায়গায় যেতে হবে, তাই তিনি সে কাজ সেরে প্রায় ফজরের নামাজ শেষ করে তার বাসা চলে আসেন। তো এর মধ্যে উনি আর রুমে ঢোকার কোনো সাহস পায় না এবং উনি রুমের বাইরে থেকেই তার ওয়াইফের সেই প্রলাপগুলো শুনতে পাচ্ছিল। তো হুজুর আসার পর বলল যে হুজুর এই ঘটনা, যে ও এই করছে। তো হুজুর বলল আচ্ছা ঠিক আছে তুমি বাইরে থাকো, তুমি যেহেতু ভয় পেতে পারে তাই আর ওনাকে নেয়নি। হুজুর রুমের ভিতরে ঢুকে যায় এবং এরকম হুজুর ঘন্টাখানেক টাইম স্পেন্ড করার পর বেরিয়ে বলে যে সে ইজ ওকে, উনি এখন পারফেক্ট, আর কোনো সমস্যা নেই, তুমি আর কোনো সমস্যা নেই। তো এইভাবে উনি দেখলো যে না ওনার ওয়াইফ ঠিক হয়ে গেছে। তো এইভাবে রাসেল ভাই সপ্তাহখানেক যায়, তার ওয়াইফ নর্মাল ছিল আগের মতো। তো আরেকদিন রাতে সেম এই একই ঘটনা, ওনার ওয়াইফ আর বলে রাখা ভালো যে ওনার ওয়াইফের অনেকদিন যাবত প্রেগনেন্ট ছিল, জাস্ট ডেলিভারি কিছুদিন সময় বাকি ছিল। তো উনি জাস্ট আগের মতোই ওনার বুকের উপর বসে ওনার গলা চেপে ধরে বলতেছে যে তুই আমার দুইটা মাসের জন্য মারছস, আমি তো তোর ক্ষতি করব, তুই বাঁচতে পারবি না। তো এটা বলার সঙ্গে সঙ্গে উনি ওনার ওয়াইফের যে দুইটা হাত ওনার গলায় ছিল ওই হাত দুটা ধরে জাস্ট আয়াতুল কুরসি পরে জাস্ট ওনার ওয়াইফকে একটা ফু দেয়। এটা ওনাকে হুজুর বলছিল যে কোনো ভয় পেলে আয়াতুল কুরসি পরে ফু দিতে। তো ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রাসেল ভাই হলো কি যে সে তার বুকের উপরে যে বসা ছিল সেখান থেকে খানিকটা দূরে গিয়ে পড়লো, যেমন মানে ধাক্কা দিলে যেমনটা হয়। তো ধাক্কা দেওয়ার পর উনি দূরে গিয়ে পড়ার পর জাস্ট ওনার ওয়াইফ সেন্সলেস হয়ে যায়। তো উনি কাছে গিয়ে দেখেন ওনার ওয়াইফ সেন্সলেস। তো রাসেল ভাই ওই সময় মেডিকেল বা ওইরকম সার্ভিস তেমন ছিল না যে এগুলো দেখার জন্য। তো উনি যে গ্রামে যেসব মহিলারা ছিল যারা এই প্রেগনেন্সির কাজগুলো যারা করতো, তো উনি তাদেরকে খবর দেয় সকালবেলা, তারা আসে, তারা আসার পর মানে আপনি ধাত্রীর কথা বলছেন? ধাত্রী। আচ্ছা আচ্ছা জি 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 রাসেল ভাই ধাত্রী। তো ওনাদেরকে আনার পর ওনারা জাস্ট ওনাকে বলে যে আপনার বেবিটা ডেড। তো রাসেল ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল ওনার যে বেবিটা ডেড যে ছিল, সে যে যখন ভূমিষ্ঠ হয় তো তার বডিটা এমন ছিল যে একটা কোনো কিছু যদি কেউ যদি কামড়িয়ে খায়, লাইক ওয়েফারের মধ্যে যদি কেউ কোনো কামড় দেয় বা যেরকম একটা শেপ হয়, দাঁতের যে একটা শেপ হয়, বেবিটার পুরো বডিতে এরকম শেপ ছিল যে মনে হচ্ছে যে কেউ একে কামড়িয়ে খেয়েছে। তো যথারীতি বেবিটাকে কবর টবর দেওয়া হয়। তো তারপরও তার ওয়াইফ একই রকম অ্যাটিচিউড করতো, বসে বসে একই কথা বলতো যে তুই আমাকে মাসের জন্য মারছস, আমি তো তোর ক্ষতি করব। তো এই ঘটনা ঘটার পর উনি অনেক ভয় টয় পেয়ে জাস্ট হুজুরকে গিয়ে পুরো ঘটনা খুলে বলে যে হুজুর আমি বাজার থেকে আসতেছিলাম এই ঘটনা। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে তুমি চলো এবার আমার সাথে চলো এবং তুমি দেখো তোমার ওয়াইফের কি হয়েছে। তো এটা বলে রাসেল ভাই ওই হুজুর ওনাকে নিয়ে রুমে প্রবেশ করে। তো এক্সোরসিজম যেটাকে বলে, তো যতটুকু প্রস্তুতি ছিল হুজুর সবকিছু নিয়েছে। তো জাস্ট বা হাতের যে শেষের যে আঙ্গুলটা, এটার নোকটা কনিষ্ঠ আঙ্গুল বলে জি, এটাকে। কনিষ্ঠ আঙ্গুলটা। কনিষ্ঠ আঙ্গুল, হ্যাঁ। তো রাসেল ভাই এটা আমি আরো অনেকে মুখে শুনছি যে এটা চেপে ধরে হুজুর কিছু সূরা পড়ে তাকে বললো যে তুমি কোত্থেকে আসছো। দেন রাসেল ভাই তার ওয়াইফের গলা ভয়েস সম্পূর্ণ চেঞ্জ, একজন মেল ভয়েসে, বয়স্ক একজন ভয়েস। সে বলতেছে যে আমি ওর থেকে মাছ চাইছি বাট ও আমাকে মাছ দেয় নাই, কিন্তু আমার ওকে মাছ তো দেয় নেই, ও আমাকে মারছে, আমি ওর ক্ষতি করে যাব। দেন হুজুর বলতেছিল যে তুমি তো ওর একটা ক্ষতি করছো, তুমি ওর বেবিটাকে মেরে ফেলছো, তো তুমি এখন চলে যাও। তো ও বলতেছিল যে না আমি ওকে মারবো, তারপর ওর বউকে মারবো, তারপর আমি যাব। তারপর হুজুর অনেকক্ষণ কথাবার্তা বলার পর
এর মধ্যে কিছু শুকনা মরিচ নিয়ে আসা হয়, মানে আপনার ওই যে ওর নাকের সামনে ধরা হয়। তো এরকম অনেক কিছু করার পর সে এগ্রি হয় যে সে চলে যাবে, এবং সে তার একটা রিকোয়ারমেন্ট ছিল যে 4টা মুরগি পা বেঁধে তাদের বাসার সামনে যে রাস্তাটা সেখানটা ফেলে রেখে আসতে হবে। তো তার কথা মতো সেটা করা হয়, এবং করার পর বলা হয়, হুজুর বলে যে তুমি যে যাবা এটা প্রুফ কি থাকবে। তো রাসেল ভাই তাদের বাসায় একটা বড়ই গাছ ছিল, তো সে বলতেছিল ওই তার ওয়াইফের ভিতরে যে জিনিসটা ছিল যে সেটার বড় যে ডালটা, সবচেয়ে বড় ডাল, সেটা ভেঙে যাব। তো হুজুর বলতেছে যাবা, ঠিক আছে, আর আসবা না। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব। তো রাসেল ভাই তার কথা মতো সে চলে যায়, এবং বিকট শব্দে ওই তাদের পাশে বাসায় থাকা যে বড়ই গাছটা ছিল সেটা ডালটা ভেঙে পড়ে। এবং রাসেল ভাই শব্দটা এত জোরে ছিল যে ওই টাইমে আশেপাশে বাসা যারা ছিল তারা সবাই দৌড়ে এসে পুরো ঘটনাটা অবজারভেশন করে। এবং এটা আজ থেকে প্রায় 65 ইয়ার্স আগে, এবং ওই সময়কার পপুলার একটা ঘটনা। এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট ঘটনা। আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদেরও ঘটনাটা ভালো লেগেছে। এবং কোন ঘটনাটা আপনাদের সবচাইতে বেশি ভালো লাগছে, কোন ঘটনাটা আপনারা সবচাইতে বেশি এনজয় করছেন, আপনারা অবশ্যই সেটা আমাদের জানাতে পারেন। এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সবসময় ঘটনা সিলেক্ট করি, অর্থাৎ আপনাদের পছন্দের ঘটনা আপনারাই সিলেক্ট করে থাকেন। মাঝে মাঝে একটু কনফিউজিং লাগে আমার কাছে অনেক, এবং দেখা যায় যে কেউ একজন মানে কিছু কিছু মানুষ এক ধরনের ঘটনা পছন্দ করছেন, আর একজন আরেক ধরনের ঘটনা পছন্দ করছেন। বাট সবচাইতে বেশি যে ঘটনাগুলো আপনারা সবাই মিলে পছন্দ করেন, সেই ধরনের ঘটনাগুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে শোনাতে। আমরা আমিনুল দেখতে পাচ্ছি SMS করেছেন আমাদেরকে, এবং তিনি বলেছেন ঘটনাটা ছিল অদ্ভুত। আমাকে অথই SMS করেছেন উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে পরের শুক্রবার যদি ঈদ হয় তাহলে কি একই সময় ভূত FM হবে? হোপ সো, আশা করছি ঠিক একই সময় ভূত FM হবে। জহিরুল ইসলাম আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। ফাতেমা আমাদের SMS করেছেন শ্যামলী থেকে। এছাড়া আমাদের SMS করেছেন নাফিস মিরপুর 11 থেকে। আমাদেরকে SMS করেছেন আনাম নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাহিন রেজা টাঙ্গাইল থেকে। এছাড়া আমাদের SMS করেছেন আদর। আমাদেরকে এছাড়াও সুমাইয়া গাজীপুর থেকে SMS করেছেন। SMS করেছেন নাইম সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন রাসেল, তিনি হচ্ছে কিশোরগঞ্জ থেকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। রিপন লিখেছেন মানিকগঞ্জ থেকে। ফাহাদ আমাদের বলছেন দ্য স্টোরি ওয়াজ গ্রেট। আমাদেরকে এছাড়াও SMS করেছেন রিজন। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি ডিবির SMS করেছেন, এবং তিনি বলছেন যে তিনি অনেক বড় ফ্যান ভূত FM এর। ইথিকা আমাকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে আই কান্ট ওয়েট ফর ঈদ এপিসোড। হ্যাঁ, আমি নিজেও পারছি না, আসলে অনেক জমবে সেদিন, আশা করছি। ইরিন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও নীতিকা ডক্টর সারোয়ার আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে। আচ্ছা, তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা মনে হয় আগেও শুনেছি। হ্যাঁ, ঘটনার যে পরের অংশটুকু যেভাবে আসলে তার শরীর থেকে ভেতরে যেটা ছিল সেটা দূর করা হয়, মোটামুটি ও সবগুলো ঘটনা অলমোস্ট এরকম ভাবেই শেষ হয় আর কি, এই সমস্ত ঘটনা। কিন্তু আগে যে ঘটনা ছিল সেটা হয়তো কিছুটা আলাদা ছিল, এবং আমি খুব অবাক হই মাঝে মাঝে যে একই টাইপের ঘটনা আমরা অনেকেই অনেক চমৎকার চমৎকার ঘটনা পাঠান। মানে এটা আসলে বলার অপেক্ষায় রাখে না যে আপনারা অসংখ্য ভালো ভালো ঘটনা পাঠান। সেই ঘটনাগুলো আমাদের জাস্ট বাদ দিয়ে দিতে হয়, কারণ এই টাইপের ঘটনা আগে হয়ে গেছে এই জন্য, এবং এটাতে আসলে কারো কিছু করার নাই। এবং আমি খুব অবাক হই যে একই টাইপের ঘটনা একই জায়গায় একইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে। তখন আসলে আমারও মানে সন্দেহ হয় যে একই টাইপের ঘটনা যখন ঘটে তখন এইরকম ঘটনা হয়তো অহরহই পাওয়া যায়। আমাদেরকে এছাড়াও SMS করেছেন নাসিম রসুলপুর থেকে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে তোফাজ্জল। তিনি বলছেন যে ফার্স্ট গল্পটা ভালো হয়েছে। আমাদেরকে মিতু অ্যানি আদর SMS করেছেন নাসির আলিফ। আচ্ছা, আলিফ ভাই কই, ইনশাল্লাহ চলে আসবে এর মাঝখানে কোনো একদিন। এছাড়া আমাদেরকে জাহিদুল ইসলাম SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন আর অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আমরা কি একটা ব্রেকে যাব নাকি আমরা ঘটনায় যাব? আমরা তো তাহলে একটা ব্রেকে যেতে হবে আমাদের আগে, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি জাস্ট ছোট্ট একটা ব্রেকের পরেই। What FM haunted by Airtel.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:29 এন্ড আফটার শর্ট ব্রেক কথা অনুযায়ী আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং শুরুতে জেনে নেব আমাদের অতিথির নাম এবং তার পরিচয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি শফিকুল ইসলাম, বেইলি রোড, রমনা, ঢাকা থেকে এসেছি। আচ্ছা, আপনি ফেমাস শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কাহিনী শুরু করছি। প্লিজ। আজকে আমি যে কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি সেটি আমার বাবার কাছ থেকে শোনা। আমার জন্ম যদিও সিলেট শহরে, আমার বাবার জন্ম গ্রামাঞ্চলে আমার বাবার জন্ম। তো আপনারা জেনে থাকবেন সিলেট অঞ্চলে মফস্বলে জাগির মাস্টার বা গৃহ শিক্ষক নামে এক ধরনের লোক থাকে। এইসব জাগির মাস্টার আসলে দরিদ্র শিক্ষার্থী, তারা প্রত্যন্ত অঞ্চল থেকে মফস্বলে বৃত্তশালী বাড়িতে অবস্থান করে তারা বৃত্তশালী ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে ওই বাড়িতে থাকতে এবং খেতে পায় এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসায় সে পড়াশোনা করে এবং অবসরে সে ওই বাড়ি কাজকর্মে সহায়তা করে থাকে। তো আমার দাদার বাড়িতে যে জাগি মাস্টার ছিল তার নাম ছিল এরশাদ। সে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করে। সে ছিল ধার্মিক প্রকৃতির। সে পায়জামা, পাঞ্জাবি এবং টুপি পরে থাকতো এবং স্থানীয় মসজিদে প্রতিটি নামাজ জামাতে আদায় করত। সে অবসর সময়ে তার রুমে বসে কোরআন তেলাওয়াত করত। তবে তার যে বৈশিষ্ট্য সবার নজরে এসেছে সেটি হচ্ছে সে কারোর সাথে মেলামেশা করতো না। সে সবার থেকে নিজেকে আলাদা করে রাখতো এবং কোনো হইচই আড্ডায় সে যেত না। তো এই বিষয়টি পাড়াপড়শিদের নজরে আসে। সে কেন আলাদা থাকছে এই বিষয়ে কেউ কারণ অনুসন্ধান করতে যায়নি, যার ফলে বিষয়টা জানা যায়নি কেন সে নিজেকে সবার থেকে আলাদা করে রাখত। তো এইভাবে জাগির মাস্টার অনেকদিন আমার দাদার বাড়িতে অবস্থান করে সে আমার বাবা এবং তার ভাই বোনদের লেখাপড়া শেখাতো এবং সে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করত। তো অনেকদিন থাকার পর আমার দাদা হঠাৎ করে মারা যায়। আমার দাদা মারা গেলে কিছুদিন পর দাদার কুলখানি হয়। সেই কুলখানির দিনেই ঘটনাটি। কুলখানির দিনে বাড়িতে প্রচুর লোক এসেছিল। আমার দাদা গ্রামাঞ্চলে খুব জনপ্রিয় ছিলেন, সেই সুবাদে অনেক লোক এসেছিল। তো আমার দাদি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে থালা প্লেট সংগ্রহ করে সবাইকে খাওয়াচ্ছিলেন, কিন্তু এত লোক এসেছিল যে তিনি সামাল দিতে পারছিলেন না। তখন তিনি ভাবলেন যে যারা দরিদ্র শ্রেণী ভিক্ষুক আসছে ওদেরকে কলাপাতায় ভোজন করাবেন। তখন তিনি জাগির মাস্টারকে যে বলেন যে বাবা কিছু কলাপাতা এনে দাও, কলাপাতায় ভিক্ষুকদের খেতে দেব। এই বলে তিনি বাড়ির ভিতরে অন্য কাজে চলে যান। কিছুক্ষণ পর কোনো একটা কাজে আমার দাদি এই জাগির মাস্টার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখেন যে জাগির মাস্টার তার ঘরের ভিতরে জানলার পাশে দাঁড়িয়ে জানলা থেকে 8-10 হাত দূরে বাড়ির সীমানায় যে কলা গাছ লাগানো সেই পর্যন্ত হাত লম্বা করে কলা পাতা কাটছে। এই দেখে আমার দাদি ভয় আতঙ্কে জাগির মাস্টার রুমের সামনে থমকে দাঁড়ান। সেই মুহূর্তে জাগির মাস্টারের সাথে তার চোকাচোকি হয়। জাগির মাস্টার ধরা পড়ে যাওয়াতে তার চোখ বড় বড় করে দাদির দিকে তীব্র দৃষ্টিতে তাকায়। আমার দাদি ভয় আতঙ্কে দৌড়ে বাড়ির ভিতরে চলে যান। বাড়ির ভিতরে যেয়ে তিনি উপস্থিত লোকদের ঘটনাটি জানান। পরে উপস্থিত লোকদের নিয়ে তিনি জাগির মাস্টারের রুমে আসেন। এসে দেখেন যে রুমের ভিতরে অনেক কলাপাতা স্তূপ করে রাখা আছে, কিন্তু জাগির মাস্টার কোথাও নেই। আশেপাশে কোথাও খুঁজে জাগির মাস্টারকে পাওয়া যায়নি। তো সেখানে উপস্থিত মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষক যারা ছিলেন তারা বললেন এত মানুষ নয়, এটা মানুষের বেশি কোনো ধার্মিক দিন ছিল। সেখানে ধর্মকর্ম শিখতে এসেছিল। এখন সবার নিকট তার আসল চেহারা প্রকাশ পাওয়াতে সে বাড়ি ছেড়ে চলে গেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না। তো আমার দাদি তখন ওই রুমে তালা দিয়ে দেন। ওই রুম বহুদিন তালাবদ্ধ ছিল এবং ভয়ে লোকজন ওই রুমের আশেপাশে যেত না। এই ছিল আমার ঘটনা। ওকে, আমরা এই টাইপের ঘটনা এর আগেও আমরা শুনেছি এবং আপনি যেটা বলছেন, আমি যে কারণে সবার সাথে ঘটনাটা শেয়ার করলাম সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনার বাবার কাছে, এবং আপনি আমাকে যখন একটু আগে ঘটনাটা বলছিলেন তখন বলছিলেন যে এটা সত্য ঘটনা, জাস্ট জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। সুতরাং আসলে এরকম ঘটনা তার মানে ঘটে। এবং এটা কত বছর আগের ঘটনা হবে তাও? 20-25 বছর আগে আমার 20-25 বছর আগের শৈশবের সময় বাবার কাছ থেকে শোনা ঘটনা। শৈশবের সময় আপনি আপনার বাবার কাছ থেকে শুনেছেন এবং আমরা জানি যে আপনাদের কাছে আরো অনেক এরকম ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে আপনাদের প্রত্যেকের কাছে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে ঘটনাগুলো শুনলে এক ধরনের শিহরণ জাগে। তো সেই ধরনের ঘটনাগুলো আমাদের অবশ্যই লিখে পাঠান। আমরা কিছু SMS এ যাবো। আমাদেরকে হাসান SMS করেছেন বিনোদপুর রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএম তিনি ঈদের প্ল্যান বলেছেন আর কি। রোমান্টিক আসাদ আমাদের সিলেট থেকে SMS করেছেন ফাহাদ আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আনজুর SMS করেছেন আমাদেরকে। রফিক গাজীপুর থেকে, লাকি মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। আদিব আমাদের SMS করেছেন DRMC থেকে।
এছাড়া আমাদের SMS করেছেন হাসান, আচ্ছা শান্ত আমাদের SMS করেছেন মাহি নারায়ণগঞ্জ থেকে, SMS করেছেন আমাদেরকে অনু, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ নাইম, এছাড়াও আলিশা SMS করেছেন মিরপুর 11 থেকে, দেখছেন আই লাভ ভূত FM। আমাদেরকে ডিজে আলিম ঢাকা থেকে SMS করেছে, আমি আপনার SMS মনে হয় একবার পড়েছি। এছাড়া আমাদেরকে ওয়াসি SMS করেছেন, এবং আমাদেরকে SMS করছেন এই মুহূর্তে তিশা মণি বরিশাল থেকে, এবং তিনি ভয়ঙ্কর কিছু আশা করছি ভয়ঙ্কর কিছু আছে আপনার জন্য। আবাবিল আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তার কাছে অলরেডি ভয় লাগছে। নাজমা আমাদের SMS করেছেন স্পন্দন, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রাকিব আল হাসান, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি নাদিম, এছাড়াও পাভেল আমাদের SMS করেছেন, এবং এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি দীপ্ত মিরপুর 2 থেকে, এবং তিনি স্টোরিটা তার কাছে একটু মানে তেমন বেশি ভয় লাগেনি, সেটাই তিনি বুঝাতে চেয়েছেন আর কি। শাহিন আমাদের SMS করেছেন আমাদেরকে সায়েম, SMS করেছেন আমাদেরকে নাইম সহ আরো অনেকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। একটু আগে যিনি ঘটনা শেয়ার করলেন, তিনি আরো একটা ঘটনা তার কাছে আছে, সেই ঘটনাটা চলুন আমরা শুনে আসি। না, হাই, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাই। প্লিজ। এই ঘটনাটি আমাদের এলাকারই একটা ভাই, তার নাম হচ্ছে সানু। সে পেশায় একজন তাবিজ বিক্রেতা। তার মুখ থেকে শোনা ঘটনা। আমি তার ঘটনায় চলে যাই। তো তাবিজ বিক্রির কারণে তাকে দেশের বিভিন্ন জেলায় ঘুরে বিজনেস করতে হয়। তো বিজনেসের কাজে তার একবার বরিশালের ভোলায় যাওয়া হয়। তো বরিশালের ভোলায় থেকে সে লালমোহনে গিয়ে একটা বাসা ভাড়া করে, জাস্ট সে যে কদিন আছে এখানে বিজনেস করবে সে কদিন থাকার জন্য। তো লালমোহনে বাসা ভাড়া নেওয়ার পর তার একটা প্রাইভেট রিক্সা ছিল, যে প্রাইভেট রিক্সাতে করে সে পাঞ্জাবির বিভিন্ন আপনার ওই তাবিজের বিভিন্ন ওষুধপত্র যা যা ছিল সেগুলো ক্যারি করতো। এবং তার একজন অ্যাসিস্ট্যান্টও ছিল, তার নাম হচ্ছে মোস্তফা। তো সে একদিন লালমোহন থেকে তার দেবীরহাট নামের একটা জায়গা, সেখানে গিয়ে সে তাবিজ বিক্রি করবে, এবং সে যথারীতি সেই প্রাইভেট রিক্সাকে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে আসরের নামাজ শেষ করে সে তার তাবিজ, তারপর ওষুধপত্র যা আছে সবকিছু নিয়ে বিক্রি করতে বসে। তো বিক্রি মোটামুটি ভালো। তো বিক্রির শেষ পর্যায়ে ঠিক সন্ধ্যার পর একটা বয়স্ক লোক আসে তার কাছে দেবীরহাট। তো সেখানে এসে সে বলতেছে যে, বাবা, আপনারা কি কেউ জিন ভূতের তাবিজ দিতে পারেন, যে এরকম ভয় থেকে বাঁচার জন্য বা এগুলো তাড়ানোর জন্য কোনো তদবির আছে নাকি আপনাদের কাছে? তো সে বলে যে, না, মেনলি আমরা এগুলো করি না, আমরা এমনি পেট ব্যথার বিভিন্ন ওষুধের তাবিজ দিয়ে থাকি। তো উনি বলছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা বলার পর রাসেল ভাই, যার সাথে ঘটনাটা ঘটছে সানু, সে রেগুলারই ভূত এফএম শুনে। তো সে একটু কিউরিসিটি নিয়ে তাকে জিজ্ঞেস করে যে, কাকা, আপনি এটা কেন জিজ্ঞেস করলেন, কি দরকার আপনার, কোনো সমস্যা আছে? তো সে বলতেছে যে, না, ওই কোনো সমস্যা না, দরকার নেই। তো ওরা একটু জোর করে লোকটাকে। তো লোকটা বলে যে, লালমোহন থেকে দেবীরহাট আসার সময় একটা রাস্তায় লং একটা প্লেস, একটা জঙ্গলের মতো, সেখানে মোটামুটি ঘনবসতি নেই। তো সে জায়গায় কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে। তো উনি প্রায় সেখান দিয়ে আসা যাওয়া করে। তো তিনি নিজের জন্য একটা তাবিজ চেয়েছিল। তো ওরা যথারীতি এটা বলে ওই লোকটা চলে যায়। তো ওরা ওদের দোকানপত্র যা ছিল সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ওদের প্রাইভেট যে রিক্সাটা ছিল সেটা চলে আসে এট এ টাইম। তো তারা আসার জন্য প্রস্তুত হয়ে রওনা দেয়। তো রাসেল ভাই, যেহেতু প্রাইভেট রিক্সা ছিল এবং রিক্সাওয়ালা খুব ভালো করে জানে যে তাদেরকে রাত করে নিয়ে আসতে হবে, তো সে লালমোহন থেকে তার রিক্সা নিচে যে হারিকেন ছিল সে হারিকেনটার মধ্যে সে তেল ভরে নেয়। তো তাদের মাথা থেকে ওই বিষয়টা চলে গিয়েছিল যে সে জঙ্গলটা নিয়ে যে একটা ঘটনা সে বললো মুরব্বী লোকটা। তো তারা ঠিক সেখানটায় আসার পর তো তাদের জাস্ট রিক্সা নিচে যে হারিকেনটা ছিল, তো গ্রাম দেশে ম্যাক্সিমাম রিক্সা নিচে হারিকেন থাকে, তো সেটা রাসেল ভাই নিভে যায়। তো এটা নিভে যাওয়ার পর রিক্সাওয়ালা জাস্ট রিক্সা থেকে নেমে দেখে যে বাতাসে নিভে গেছে কিনা। তো এট এ টাইম সেখানে তেমন কোনো বাতাসও ছিল না, বাট রিক্সাওয়ালা নেমে দেখলো যে মানে হারিকেনটা জ্বালানোর চেষ্টা করতেছে, বাট হারিকেনটা চলতেছে না। তো রিক্সাওয়ালা দেখলো যে হারিকেনটার ভিতরে তেল শেষ। তো সানু যে ছিল তাবিজ বিক্রেতা, তো সে রিক্সাওয়ালার সাথে খুব ঝাড়াঝাড়ি করলো যে, তুমি তো জানো যে আমাদেরকে রাত করে নিয়ে যাবা, তো তুমি তেল কেন ভরলো না? কিন্তু রিক্সাওয়ালা বারবারই বলতেছিল যে, ভাই, আমি তেল ভরে নিয়ে আসছি লালমোহন থেকে। তো ওরা যেহেতু রাসেল ভাই রাত করে বিজনেস করে ফিরে, তো ওদের সাথে অলওয়েজ টর্চ থাকে। তো ও একটা ব্যাকআপ একটা টর্চ রাখে যেটা ও রাতে ফেরার সময় ব্যবহার করে। তো এটার চার্জ দেওয়ার দায়িত্ব থাকে ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে মোস্তফা তার। তো সে বলে যে, মোস্তফা, টর্চটা বের করো। তো মোস্তফা টর্চ বের করে পকেটে ছিল, জাস্ট টর্চ মারার পর দেখা গেল যে মনে হচ্ছে যে টর্চটা চার্জ দেওয়া হয়নি 2-3 দিন যাবত, মানে টর্চটার মধ্যে কোনো চার্জই নেই। তো সে তখন মোস্তফার সাথে খুব ঝাড়াঝাড়ি করে যে, তুমি এটা কি কাজ করলে, এটা কেয়ারলেস এর মতো একটা কাজ করছো, আমরা যাবো এখান থেকে। তো এটা বলার পর তো মোস্তফা বলে যে, ভাই, আমি একটু টয়লেট করে আসি, আমাকে একটু সময় দেন। তো ওরা এই ফাঁকে কথা বলতেছিল, ওই তাবিজ যে বিক্রি করে সানু আর রিক্সাওয়ালা।
তো এ ফাঁকে রাসেল ভাই রাস্তাটা যেটা ছিল, যে এক পাশে ক্ষেত ছিল আর এক পাশে সেই জঙ্গলটা ছিল, একটু উঁচু ছিল রাস্তাটা। তো সে ওইখানটায় গিয়ে, যে তার যে অ্যাসিস্ট্যান্ট মোস্তফা, সে দেখলো যে রাস্তাটার নিচে একটা গর্তে just একটা মহিলার সে আকৃতির কেউ বসা। গর্তের মধ্যে? জি 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 রাসেল ভাই। তো গর্তের মধ্যে সে বসা, সে মানে ভয়ে মানে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে বসলো যে আপনি কে, মানে এখানে কি করতেছেন? আর রাসেল ভাই বলে রাখা ভালো যে ওর থেকে ঠিক 10 কি 12 ফিট দূরে ওই বাকি দুজন দাঁড়িয়ে ছিল, বাট তারা কেউ পুরো ব্যাপারটাকে মানে কেউ দেখেনি, কেউ লক্ষ্যই করেনি। তো সে মহিলাটা রাসেল ভাই যদি বসা থেকে কেউ উঠে দাঁড়ায় এক ধরনের দেখায়, আর যদি বসা থেকে কেউ শূন্যে উঠে দাঁড়ায় সেটা আরেক রকম দেখায়। তো সেই মহিলাটা জাস্ট উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল, তাকে কিছু একটা বলে এবং বলে তার অ্যাসিস্ট্যান্টের গালে রাসেল ভাই জোরে একটা চড় দেয়। তো চড় দেওয়ার পর সেই ওই পাশে যে ক্ষেতের মধ্যে কিছু পানি জমেছিল, সে সে পানিতে গিয়ে পড়ার পর তারা সেই পানির শব্দটা পায়, পানি থেকেও পড়ছে। তো এটা শুনে তারা দৌড়ে এসে দেখে যে তার অ্যাসিস্ট্যান্টটা সেন্সলেস অবস্থায় সেখানে পড়ে আছে। এর মাঝে যে তাদের যে চর দিল তাকে এবং সে যে কথা বললো ওর সাথে, মহিলাটার সাথে, এটা তারা কেউই শুনে নাই। তো এটা দেখার পর তারা তাকে উঠিয়ে রিক্সায় নেয় এবং রিক্সায় নেওয়ার পর, তো যেহেতু রাসেল ভাই রিক্সার মধ্যে অনেক মালামাল ছিল, তো দুইজন জায়গা হচ্ছিল না। তো একজন নেমে হাঁটতেছিল যে তাবিজ বিক্রি করে সানু, আর রিক্সাওয়ালা রিক্সাটা ড্রাইভ করতেছিল। তো রাসেল ভাই যেটা আরেকটা ঘটনা ঘটে যে রিক্সার চেইনটা বারবারই পড়তেছিল। তো এটা রিক্সাওয়ালা বলতেছিল যে এটাও তো সম্ভব না, যে সব পারফেক্ট রিক্সা সে নিয়ে আসছে, ওকে ওয়েল, একটা ভালো রিক্সা, কিন্তু এখন এই সমস্যাগুলো হচ্ছে। তো তখন যে সানু যে তাবিজ বিক্রি করে তার মাথায় সে ব্যাপারটা আসে যে আমাদের আজকে এরকম একটা ঘটনা শুনছিলাম একজন মুরব্বীর মুখে। তো রাসেল ভাই তখন তারা কোন রকম করে রিক্সা ঠেলে ঠেলে নিয়ে লালমোহন চলে আসে। লালমোহন চলে আসার পর তারা তাদের রুমে উঠে এবং ভোরের দিকে সে তাবিজ বিক্রেতা যে সানু, সে নামাজ পড়ে এসে দেখে যে তার অ্যাসিস্ট্যান্টের সেন্স ফিরছে। তো তাকে জিজ্ঞেস করে যে কি ঘটনা। তখন সে অ্যাসিস্ট্যান্ট তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে আমি এরকম একটা মহিলা দেখছি, বড় বড় চোখ ছিল তার, সে আমাকে উঠে যাচ্ছে, আমি বলছি আপনি এখানে কি করেন, আমাকে একটা চড় দিছে। তো এটা শোনার পর তারা একটু কিউরিসিটি নিয়ে, যেহেতু তারা একটু ভূত এফএম শুনে, অলওয়েজ শুনে, তো তারা ভাবছে যে একটু যাই গিয়ে দেখি ঘটনাটা কি। তো তারা সেখানে আসে, অনেকের সাথে কথা বলে সেই দিক দিয়ে। তো সেই মুরব্বীটা যার সাথে তাদের দেবীর হাটে দেখা হয়েছিল, তো তার সাথে দেখা হয়। তো তাকে ওরা পুরো ঘটনাটা খুলে বলে। তো খুলে বলার পর সে বলতেছে যে আমি এই জন্য আপনাদের কাছ থেকে তাবিজ চেয়েছিলাম। তো ওরা বলে যে আচ্ছা আঙ্কেল, তাহলে এই ঘটনাটা কেন ঘটে, এখানে কি কারণ? তখন আঙ্কেলটা তাদের বলে, রাসেল ভাই অনেক আগে এট এ টাইম এখানে একটা ফ্যামিলি ছিল। তো হাজবেন্ডটা খুবই বদমেজাজি ছিল, সে রাতে দেরি করে বাসায় ফিরতো এবং তার ওয়াইফ এটা নিয়ে তার সাথে অনেক মানে ঝগড়া করতো এবং সে ওয়াইফকে অনেক টর্চার করতো এই জন্য। তো একদিন সে এরকম মানে বাসায় ফেরার পর বিকারগ্রস্ত অবস্থায় ছিল, সে তার ওয়াইফের সাথে অনেক ঝগড়া হওয়ার পর সে একটা সময় তার ওয়াইফকে বালিশ চাপাতে মেরে ফেলে এবং বালিশ চাপাতে মেরে ফেলার পর সে ঘরের যে চালটা ছিল সেখানে সে ফাঁসি দেওয়া লাশের মতো তাকে ঝুলিয়ে রাখে এবং সকালে উঠে সে কান্নাকাটি করে সবাইকে বলে যে আমার বউ আত্মহত্যা করছে। তো আশেপাশের লোকজন এসে বলে যে না, তুমি মারছো, তুমি তো খারাপ, তুমি ওকে সবসময় টর্চার করো। তো এটা করার পর যথারীতি থানা পুলিশ যেহেতু অনেক দূরে ছিল কমিউনিকেশন, তো থানা পুলিশ এসে লাশ নিয়ে যায় তো পোস্টমর্টম করার জন্য। তো পোস্টমর্টম শেষে রাসেল ভাই লাশ ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে তাদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়। তো তারা যে বাসাটা থাকতো সেটা একটা ভাড়া বাসা ছিল, তাদের নিজস্ব বাসা ছিল না। তো গ্রাম দেশে যেমন সবাইকে নিজেদের বাসায়, কেউ মারা গেলে নিজেদের বাসায় কবর দেওয়া হয়, তো তাদের বাসাও ছিল না, তো তাদেরকে কবরস্থানে নিয়ে কবর দিতে হবে। তো রাসেল ভাই মসজিদে তাদের বাসা থেকে অনেকটা দূরে ছিল এবং হুজুরকে বলা হয়েছিল জানাজার কথা, বাট হুজুর আসতেছিল না। তো সেখানে থাকা একজন গ্রামেরই পাশের বাসার এক লোক বলল যে জানাজা কিভাবে পড়াতে হয় আমি জানি, কিন্তু কখনো পড়াইনি, বাট আমি পড়াতে পারবো। দেন সবাই তাকে সম্মতি দিল, আচ্ছা ঠিক আছে আপনি পড়ান। তো রাসেল ভাই জানাজার পড়ার সময় উনি যেটা পরে বলে, ওনার দ্বারা কোনো একটা মিস্টেক হয়ে যায় এবং মিস্টেক হয়ে যাওয়ার পর তারা কোনো রকম করে, যেহেতু অনেক দেরি হয়ে যায়, তাছাড়া তাদের কোনো আত্মীয় স্বজনও আসতেছিল না, তো তারা ভাবলো যে আমরা একে এখানে বাসার পাশে যে জঙ্গলটা তাদের ছিল, যে এখানে কবর দিয়ে দিই, আসলে বলবো যে আমরা এখানে তাদেরকে কবর দিছি। তো কবর টবর খুঁড়ে রাখা হয় আগে থেকে। তো রাসেল ভাই তাকে তাড়াহুড়া করে সেখানে কবর দেওয়া হয় এবং রাসেল ভাই কবর দেওয়ার পর থেকে সেখানে এই ধরনের প্যারানরমাল ঘটনা ঘটতে থাকে, সেখানে সেই রাস্তাতে যারা আসা যাওয়া করে। এবং পরবর্তীতে পুলিশের যে পোস্টমর্টম রিপোর্ট আসে, তো সেটাতে জানা যায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে তার হাজবেন্ডকে পুলিশ এসে ধরে নিয়ে যায় এবং সে পুলিশকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। এটা রাসেল ভাই ওই জায়গার একটা ফেমাস ঘটনা
সবাই জানে ওখানে জি 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 রাসেল ভাই। দেবীর হাট বললেন জি, না? এটা লালমোহন থেকে দেবীরহাট যাওয়ার সময় একটা জায়গা, সেখানে কোনো ঘনবসতি নেই এবং সেই জায়গাটাই ঘটনাগুলো ঘটে। এবং সেই জায়গাটা এখনো হন্টেড। জি জি জি, যে বলেছে ঘটনা সে স্টিল নাও বরিশালে স্টে করছে এবং সে বলছে যে ভাই এটা এখানকার পপুলার একটা ঘটনা। ওকে, আপনাকে অনেক অনেক Thank you, ধন্যবাদ। রাসেল ভাই। আমরা আমাদের কাছে আরো বেশ কিছু এসএমএস দেখতে পাচ্ছি, সেই এসএমএস গুলো আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে হাসান এসএমএস করে বলেছেন অনেক ভয় লাগছে। আমাদেরকে এনামুল যশোর থেকে এসএমএস করেছেন এবং তার কাছে অবশ্য আজকে তেমন ভয় লাগছে না। আনিশা আমাদের এসএমএস করেছেন ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন অসম হচ্ছে। শাওন আমাদের লিখেছেন খুলনা থেকে এবং তিনি দোয়া চেয়েছেন রেজাল্টের জন্য, দোয়া করি। সাজ্জাদ আমাদের বলছেন যে স্টোরিটা বেশ হরেবল। আমাদেরকে সামিউল এসএমএস করেছেন এবং আমাকে এসএমএস করেছেন দীপ্ত মিরপুর 2 থেকে। এবং আচ্ছা, সামিউল বলছেন যে এই ঘটনাটা তিনি আগেও শুনেছেন, তিনি বোয়ালখালী থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন রাব্বি। শামীম আমাদের এসএমএস করেছেন যশোর থেকে। রিপন আমাদের এসএমএস করেছেন মানিকগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রুহান এবং আমাদেরকে এসএমএস করেছেন বাপ্পি। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সৌরভ, শিপন, রাজু। এছাড়াও আমাদেরকে শেখ রাজু এসএমএস করেছেন। মোহাম্মদ আচ্ছা, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন রবি খিলগাঁও থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন তিথি গাজীপুর থেকে এবং তিনি বলছেন যে অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। কবির আমাদের জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আশিক আমাদের নাটোর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন দিস ইজ মাই ফার্স্ট এসএমএস। আমাদেরকে এসএমএস করেছেন একজন নাম লিখেছেন খুব ভালো লাগলো ঘটনাটা। নিশাত আমাদের নারায়ণগঞ্জ ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী হচ্ছে কালীহাতি টাঙ্গাইল থেকে। এছাড়া আমাদের পুষ্পিতা এসএমএস করেছেন, ইরিন আমাদের এসএমএস করেছেন অর্ণব এসএমএস করেছেন আমাদেরকে মামুন সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনার কাছে মনে হয় আরেকটা ঘটনা আছে, খুব ভালো লাগছিল, আমরা একটা ঘটনা শুনে ফেলি। এই ঘটনাটা হচ্ছে আরেকবার বলতে হবে প্লিজ। আসলে ভাই এই ঘটনাটা হচ্ছে যে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স চালায় একজন, তার নাম হচ্ছে রাজীব। তার মুখ থেকে শোনা ঘটনাটা। তো তার মুখ থেকে যেমনটা শুনি ঘটনাটা হচ্ছিল, সে একদিন একটা লাশ নিয়ে তাকে ঢাকার বাইরে, সম্ভবত রাসেল ভাই তাকে কুমিল্লা যেতে হচ্ছিল আচ্ছা, এবং লাশটার সাথে কোনো যাত্রী ছিল না বিধায় তাকে একাই ড্রাইভ করতে হতো এবং সে একেবারে তার এইজ হবে 20 or 21 এরকম এইজে। তো সে খুব ইয়ং। তো সে যাচ্ছিল, তো রাসেল ভাই মাঝে একটা ফেরি ঘাট ছিল, তো সে দেখতে পায় যে লং ডিস্টেন্সের একটা জ্যাম লেগে আছে ফেরির জন্য। তো সে যেহেতু একা ছিল, মোটামুটি টায়ার্ড হয়ে গেছিল, তো সে ভাবলো যে গাড়িটা এভাবে রেখে আমি একটু চাটা খেয়ে আসি। তো সে চা খাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটা থেকে আপনার 15 কি 20 মিটার একটু দূরে একটা চায়ের দোকানে যায়। তো সেখানে গিয়ে সে চাটা খায়। তো চাটা খেয়ে আসার পর তখনও সে জ্যামটা ছিল। তো সে এসে জাস্ট একটু দেখার জন্য, চেক করার জন্য যে লাশটা ঠিক মতো আছে কিনা। তো সে জাস্ট মাইক্রোর পিছনে ব্যাক ডোরটা ওপেন করে। তো রাসেল ভাই সে ব্যাক ডোর ওপেন করার পর যেটা দেখে, সেটা দেখা যেন সে মোটো মানে প্রস্তুত ছিল না। সে দেখলো যে লাশটাকে সে ক্যারি করতেছে, সে লাশটা উঠে কফিনটার উপর বসা এবং রাসেল ভাই কিছু একটা খাচ্ছে। আমি তার মুখে যেমন শুনছি, তো সে বলতেছিল যে ভাই মনে হচ্ছিল রুটির মতো কিছু একটা সে খাইতেছিল। তো এটা দেখে রাসেল ভাই সে আর ব্যাকডোরটা না লাগিয়েই সে চায়ের দোকানে আবার দৌড় দেয়। তো দৌড় দিয়ে সেখানে আরো কিছু ড্রাইভাররা বসা ছিল। তো তাদেরকে বলে যে আমি এই ডেটা দেখলাম, এটা আমার সাথে আসেন আপনারা। তো রাসেল ভাই সবাই তার সাথে একটু দৌড় দিয়ে আসে যে আসলে এই ব্যাপারটা কি। সবাই মানে ঘাবড়িয়ে গেছে যে এটা তো হওয়ার কথা না। তো সবাই এসে দেখে যে রাসেল ভাই ব্যাকডোর আগের মতোই ওপেন করা, সে যেভাবে ওপেন করে রেখে গেছে, বাট লাশ আগের মতোই, কফিনটা সেরকম প্যারেক মারা ছিল। তো সে একটু অনেকটা ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর যখন সে আপনার ফেরিতে উঠে, ফেরি জাস্ট পারাপার হওয়ার পর, উপর যাওয়ার পর সে একটু দোয়া পরে গাড়ি চালাচ্ছিল। তো রাসেল ভাই গাড়ির ভিতরে একটা গ্লাস থাকে যেটাতে ব্যাক সাইডে দেখার জন্য পিছনে। তো সে জাস্ট তার চোখটা পড়ে যায়। সে গাড়িতে একা ছিল, লাশের কোনো আত্মীয় স্বজন ছিল না। তো সে ওইখানে চোখ পড়ার পর সে তখন যেটা দেখে, তখন সেটা দেখে সে আরো ঘাবড়িয়ে যায়। সে দেখে রাসেল ভাই যে লাশটা সে আগের মতো, আগের শেপে, আগের মতো করে সে কফিনের উপর বসে। এবং রাসেল ভাই একটা বদ্ধ রুমে যদি স্মোকের ধোঁয়া যেরকম থাকে, ভাসতে থাকে, সেরকম গাড়িটা ভিতরে পিছনে মানে বদ্ধ, মানে একটা জমাট বাঁধা স্মোক সেখানে, ধোঁয়া একটা ব্যাপার। জি জি। তো রাসেল ভাই এটা দেখে সে গাড়ি আপনার 80 আপ ছিল। তো সে সঙ্গে সঙ্গে ব্রেক করে তাড়াহুড়ো করে just পিছে ফিরে তাকায়
তো রাসেল ভাই পিছিয়ে ফিরে তাকে সে পুরো অবাক হয়ে গেল যে কিছুই নাই, না ধোঁয়া না সেই লাশ আগের মতোই। তো রাসেল ভাই সে এখানে অনেকক্ষণ একটু ওয়েট করে। তো একটু ওয়েট করার পর সে আবার ধোয়া দূরত পরে আবার সে রওনা দেয়। তো রাসেল ভাই থার্ড টাইম যেটা সে দেখলো সেটা সে বাসার কাছাকাছি চলে আসছে। সে থার্ড টাইম দেখলো যেটা, সেটা দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়। সে দেখছে যে তার গাড়ি 85-90 চলছে বা আরো স্পিড বেশি হবে, সে যেমনটা বললো। তার গাড়ির মাইক্রোর ব্যাক ডোরটা ওপেন রাসেল ভাই, এবং কফিন যেটা ছিল সেটার উপরে ইটা খোলা, জাস্ট কফিনটা খোলা, যে কেউ বের হলে যেরকম। এবং রাসেল ভাই লাশটা ঠিক তার পাশ দিয়ে, যেমন হেঁটে গেলে নর্মালি কেউ যদি হেঁটে গেলে যেরকম তার একটা স্পিড হবে, সে নর্মালি হাঁটছে, তার ডান পাশে একবার, সে বাম পাশে একবার। এইটা দেখে রাসেল ভাই এটা কোনো মতেই সম্ভব না, যেহেতু তার গাড়ি, সে বললো যে ভাই আমি নিজে ছিলাম গাড়িতে এবং গাড়িটা অনেক বেশি স্পিডে ছিল। তো এটা দেখে রাসেল ভাই সে আর কোনো মতে গাড়ি ড্রাইভ করতে পারেনি, সে সেখানেই ব্রেক কষে। তো ব্রেক করে রাসেল ভাই সেখানেই স্টে করে একেবারে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, সে ফজরের আগ পর্যন্ত সেখানে স্টে করে, এবং নামাজ শেষ হওয়ার পর সে আবার গাড়ি নিয়ে স্টার্ট করে। এবং রাসেল ভাই আমি যদি এরপর কখনো সুযোগ পাই, তার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে তার মুখে শোনা, তাকে নিয়ে আসার চেষ্টা করবো। ডেফিনেটলি আমরা খুবই খুশি হব তিনি যদি আমাদের সাথে এসে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। সেই সাথে আমরা আরো খুশি হব যদি আপনারাও রেগুলার যেভাবে আমাদের ঘটনা পাঠাচ্ছেন সেইভাবে ঘটনা পাঠানো অব্যাহত রাখেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার এই জন্য মনে করিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা অডিও ক্লিপ পাঠাবেন, সেটা সবচেয়ে বেশি সুবিধার। এছাড়া আপনারা লিখেও পাঠাতে পারেন, বাট আমি চাইবো যে যদি অডিও ক্লিপ পাঠান তাহলে সরাসরি আপনার নিজের মুখে ঘটনাটা শোনার অনেক বেশি একটা আলাদা মজা রয়েছে, সেই মজাটা আমরা হারাতে চাই না। আর যারা আমাদের SMS এর মাধ্যমে কমিউনিকেট করতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। এবং আমরা SMS পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইল মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের কাছে আরো অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো নিয়ে আসছি আমরা একটু পরে, এবং একটু পরে আসবেন নতুন কিছু অতিথি তাদের ঘটনা শেয়ার করতে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Foot FM, haunted by Airtel. হ্যালো এভরিওয়ান এন্ড হাই রাসেল ভাইয়া, আমি কাশ্মী, আমি বনশ্রী থেকে বলছি। আমি যে কাহিনীগুলো বলবো সেই সব কাহিনী আমার বাসার কাহিনী এবং একটু রহস্যজনক কাহিনী। যাই হোক, আমার বাসায় থেকে 1996 সাল থেকে এই বাড়িতে এখনো আছে। আর ফার্স্ট যে কাহিনী সেটা হচ্ছে 1998 সালের কাহিনী। তখন আমার বয়স 4 কি 5 বছর হবে, আর আমার বড় ভাইয়া ওর বয়স 10 কি 11 বছর। যাই হোক, একদিন রাতের বেলা আমার যেটা মনে পড়ে, ও অনেক ভয় পেয়ে আব্বু আম্মু রুমে চলে আসে, অনেক চিল্লায়, কান্নাকাটি করে। তো আব্বু আম্মু ওকে ঠান্ডা করে। তো মেইন যে কাহিনী হয় সেটা হচ্ছে যে ওর রুমে ও রাতে ঘুমাচ্ছিল। রুমে একটু ডেসক্রিপশন দিই, সেটা হচ্ছে রুমে ওর যে মেইন ডোর, ওই ডোর থেকে ওর বারান্দার ডোর মুখোমুখি, এবং তার মাঝখানে লম্বা ফাঁকা জায়গা। তো রাতে হঠাৎ ওর ঘুম ভাঙে, ও ঘুম ভেঙে তাকিয়ে দেখে যে ওর রুমের মেইন দরজায় হঠাৎ করে এটা ঢোকার মতো কি জানি একটা ঢুকে গেল রুমের ভিতর, এবং সেটা মানে এমন ভাবে ঢুকলো অ্যাজ ইফ ডোরটা ভেদ করে ঢুকলো। তো ও তাকায় আছে, তো আস্তে আস্তে ওই জিনিসটা ফ্লোর থেকে রুফ পর্যন্ত হয়ে গেল, এবং এটা শেপ হয়ে গেল অনেকটা বন মানুষের মতো হয়ে গেল। এবং এই জিনিসটা টলতে টলতে জাস্ট এক জায়গা থেকে এক ডোর থেকে আরেক ডোরে গিয়ে মিলে গেল। পুরো ব্যাপারটা খুব বেশিক্ষণ স্টে করে নাই, মাত্র কয়েক সেকেন্ড। এবং ও অনেক ভয় পেয়েছে, ও লাফ দিয়ে উঠে উঠে আগে তখন আব্বু আম্মুকে বলে। তো আব্বু আম্মুকে বলে যে না, তুমি একটু স্বপ্ন দেখছো বা ভুল দেখছো। তো ভাইয়া এখনো বলে যে না, ওই জিনিসটা ফেস করে। আরেকটা জিনিস যেটা হয়, যেটা আম্মু মাঝে মাঝে এরকম চিল্লায় উঠতো যে এই ঘরে তোর কে। তো আব্বু বলতো কি হয়েছে, ঘরের ভিতর কে, ঘরের ভিতর তো কেউ নাই। আম্মু বলতো যে না, ঘরে জানি কি হাঁটে। তো এরকম শুধু একদিন না, বেশ কয়েকদিনই হয় যে আম্মু ফেস করে যে
এরকম ঘরের ভিতর কে জানি হাঁটে। যাই হোক, এই কাহিনী স্টপ হয়ে যায়। আম্মু আর এটাকে নিয়ে বেশি ঘাটে না, পাত্তা দেয় না, ভাবে মনের ভুল বা স্বপ্ন একটা কিছু হবে। এরপরে কাহিনী যেটা, সেটা হচ্ছে আমাকে নিয়ে। আমি তখন অনেক ছোট, আমার বয়স আর কি 5 বছর হবে। এক সময় আমার চাচা চাচি আসে বিদেশ থেকে, তারা বাংলাদেশ বেড়াতে আসে, আমাদের বাসায় উঠে। তখন রাতের বেলা মানে অনেক হই হুল্লা হয়, রাতে সবাই ঘুমাতে দেরি হয়। তা আমি ছোট ছিলাম, আম্মু আমাকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিত। তো একদিন এরকম রাতের বেলা ঘুম পাড়ায় আম্মু চলে গেছে রুম থেকে। একটু পরে এসে দেখে যে আমি রুমে নাই। বলে কি ব্যাপার, তাসমি কোথায় গেল, খুঁজে পায় না। পরে সবাইকে জিজ্ঞেস করে যে দেখছো নাকি তাসমিনকে, তো কেউ বলে যে না দেখি তো নাই। তো সবাই তো টেন্স হয়েছে, এত রাতের বেলা। নিচে যায়, নিচে তো মেইন গেট বন্ধ, বাসায় নাই, নিচে নাই, সবার উপরে যায়। উপরে 5 তলায় 2টা ফ্ল্যাট খালি করা হয় আমার চাচা চাচি কাজিনদের জন্য। 2টা ফ্ল্যাট খোঁজা হয়, কোথাও নাই। এরপরে ছাদে, কার মাথা থেকে ছাদে যেতে পারে, ছাদের দরজা খোলা, উপর ছাদে যায়। তো গিয়ে দেখে আমি ছাদে একদম কর্নারে গিয়ে দাঁড়ায় আছি। ওখানে দাঁড়িয়ে আমি as if কারোর সাথে কথা বলতেছি, গান গেতেছি, এরকম একটা অবস্থা। সবাই আমাকে ধরে যায়, তুমি কার সাথে কথা বলো, কি বলো। তো আমি নাকি কিছু বলি না, এদের সাথে চলে আসি। কিন্তু এই জিনিসটা আমার মনে নাই, শুনি বাট এখনো আমার অবাক লাগে যে এখনো যদি আমাকে কেউ বলে যে তুমি যাও এখন, বাট আমার এখন আর সেই সাহস হবে না। কিন্তু ছোটবেলায় আমি কিভাবে গেলাম এবং কি কার সাথে কথা, কি গান গাচ্ছে, কি এই জিনিসটা কিভাবে হবে এত রাতে আসা, আমার এখন আমি বুঝতে পারি না। এরপরে ওই অনেক বছর কেটে যায়, আর কোনো কাহিনী হয় না। এরপরে যেটা হয় সেটা হচ্ছে 2007-এ। তখন আমি ক্লাস 7-এ পড়ি, গরমকাল, নিচে ফ্লোর করে ঘুমাচ্ছি। একদিন সকালবেলা আমার ঘুম ভাঙে। ভাঙার পর আমি চোখ খুলে দেখি যে আমার মশারির বাইরে উঁকি মেরে একজন আমার দিকে তাকায় আছে। সে কালো পাগড়ি পরা, কালো ড্রেস পরা, তার মুখ ঢাকা, আর জাস্ট চোখ দুটো বের হয়ে আছে। চোখ মানে স্কিন কালার হোয়াইট, আর চোখ দুটো খুব সুন্দর। তাকে এসে আমি দেখা মাত্র লাফ দিয়ে উঠে চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না। আমি পুরো ভয় পেয়েছি এবং সাথে সাথে তাকে দেখি যে ওই জিনিসটা নাই, এবং জিনিসটা খুব অল্প টাইমের জন্যই ঘটছে। আমি তাকে দেখে পুরো রুমে তাকানো শুরু করি যে কে কই গেল, পুরো রুমে নাই। তারপর আমি ঘড়ির দিকে তাকাই, দেখি যে অলমোস্ট 7টা বাজে, সকাল 7টা। আমার মাথায় এটা কাজ করে নাই যে কোনো ভূত দেখলাম, জিন দেখলাম, এমন কিছু না। বাট আমি অনেক ভয় পেয়ে যাই যে জিন নাকি, চোর ডাকাত নাকি। কিন্তু যখন কাউকেই দেখি না, আমি অনেক ভয় পেয়ে বাসায় সবাইকে বলি, বাট কেউ আমার কথা বিলিভ করে না। সবাই ভাবে যে আমি স্বপ্নে দেখছি বা ভুল দেখছি। কিন্তু আমি মানে জানি যে এই জিনিসটা আমি ফিল করে আসছি। এরপরে এই কাহিনীর পরে যে জিনিসটা হয় যে আমার ভাইয়া টার্কিতে চলে যায় 2009-এ। ও চলে যাওয়ার পর ওর রুমে আমি থাকতাম। আমি প্রায় আমার মনে হতো যে রুমের মধ্যে কিছু আছে, আমি কারোর প্রেজেন্স ফিল করি, বাট কখনো কাউকে দেখি নাই। 1 বছর যে ছিলাম কখনোই দেখি নাই, বাট প্রেজেন্স ফিল করতাম। এরপর আমাদের যে কাজের মেয়ে, ও বলতো প্রায় যে খালাম্মা, প্রায় শুনি আমি যখন বাসায় একা থাকি, ঘরের মধ্যে কে জানি হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটির আওয়াজ পাই। তা আম্মু বলে আরে দুই কি এগুলো ভুল শুনো। বলেন না খালাম্মা, আমি আওয়াজ পাই। ইভেন ও আওয়াজ পেতো যে ঘরের মধ্যে জিনিস পড়ে যাচ্ছে, তো ও আবার এগুলো ও দৌড়ায় আসতো যে কি পড়ে যায়, কিন্তু কিছুই পেতো না। এরকম ভয় পেতো, আমাদেরকে বলতো। তা আম্মু তো পাত্তাই দিত না, কিন্তু আমার আমার কিছুটা হতো যে না, মনে হয় আসলে কিছু আছে কিনা। এরপরে ও আবার মাঝে মাঝে বলতো যে রাতের বেলা ও মনে হয় যে ওকে কে জানি চেপে ধরতেছে, ওর দম নাকি আটকে আসে, দম আটকে আসে, দম আটকে সেইভাবে ও ঘুম ভেঙে যায়, এরকম কষ্ট হয়। আম্মু বলে যে এটা তো মনে ভুল, কিংবা হবে তোমার মনে কোনো সমস্যা হচ্ছে শরীরে, এই জন্য এমন হইতেছে। তো এগুলো শুনতাম, আমারও কিছুটা ভয় লাগতো। এরপরে এই কাহিনী পরে আমার ভাইয়া আসে দেশে। ভাইয়া আসার পর যে কাহিনীটা হয় সেটা হচ্ছে যে তখন রমজান মাস 2010-এ। আব্বু তো রাতে মাঝে মাঝে টিভি দেখে, রাত জেগে পেপার পড়ে, বই পড়ে। তো একদিন রাত্রেবেলা ভাইয়া ঘুম ভেঙে যায়, দেখে যে ভাইয়ার রুমে টিভির আলো আসতেছে। তো ও মনে করে যে আব্বু মনে হয় টিভি দেখতেছে। তো একটু পরে কাশির আওয়াজ পায় আব্বু, এবং কাশির আওয়াজটা আসে হচ্ছে আব্বুর রুম থেকে। তো ও বলে কি ব্যাপার, তাহলে ড্রয়িং রুমে কে। তো ও মনে করে আব্বু মনে ভুলে টিভিটা অন করেই চলে গেছে, কিংবা অফ হয় নাই সামহাও। তো ও উঠে আসে, উঠে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়, দেখে যে টিভি চ্যানেল আপনা আপনি একটার পর একটা চেঞ্জ হচ্ছে। তো অনেক সময় তো আমরা টিভি যে পজিশন ঠিক করি চ্যানেলের, তখন তো একটা মানে লেখা থাকে বা এরকম এরকম কিছুই না, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তো ও রিমোটের দিকে তাকায়, ও ঠিক করে, বাট মানে কিছুই না, ওই যে একা একা চলতেছে। তো ও দাঁড়ায় থাকে কিছুক্ষণ,
তো টিভি চ্যানেল একা একা চেঞ্জ হতে 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 ইসলামিক টিভিতে এসে থামে, এবং ইসলামিক টিভিতে একটা বাচ্চা কোরআন শরীফ পাঠ করতেছিল। তো ওই চ্যানেলে এসে থেমে যায়। তো ভাইয়া এটা দেখে একটু মানে টেন্স হয়ে যায় যে ব্যাপারটা কি হলো, এরকম কেন হলো। তো ও উঠে যে ও টিভি মেইন সুইচ ধরে অফ করে ও চলে আসে। এরপরে যে কাহিনী হয় এটাই লাস্ট কাহিনী, এরপরে আর কোনো কিছু ঘটে নাই। সেটা হচ্ছে 2011-এ আমার তখন এসএসসি পরীক্ষা। আমাদের পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, আর তখন 31 জানুয়ারি। আমি সকালে উঠে পড়তেছি হঠাৎ করে আমার মাথার মধ্যে হাত দিয়ে কে জানি একটা চাটি মারলো। আমি মনে করছি এটা মনে হয় ভাইয়ার কাজ। আমি সাথে সাথে ঘুরে তাকাইছি, আমার তো মেজাজ খুব খারাপ হয়ে গেছে। কিন্তু দেখি যে কেউ নাই। আমি একটু ভেড়া চেকা খেয়ে গেলাম, কি ব্যাপার কেউ নাই। এবং তখন শীতকাল, আমি উঠে গেলাম, দেখি যে ভাইয়া রুমে একদম মশারি বেঁধে লেপ মুড়িয়ে ঘুমাচ্ছে। তো একটা মানুষের তো আসতে বা যেতে সাইন লাগে। আমি তো সাথে সাথে তাকালাম, কাউকে দেখলাম না। উঠে তারপরে বাসায় সবাই দেখলাম যে সবাই ঘুমাচ্ছে, সকালবেলা শীতের সকাল ঘুমাইতেছে। তা আমার মাথায় কে মারলো, এবং আমি স্পষ্ট মনে আছে যে আমার মাথায় কে চাকি মারলো। এবং আমার পিছনে এমন কোনো কিছু নেই যেটা বাড়ি আমি খাবো, খোলা জায়গা। আর আমার চেয়ারের পিছনের পাটটাও এতখানি লম্বা না যেটা দিয়ে আমি বাড়ি খাবো মাথার মধ্যে। আর ঝুঁকেও পড়তেছিলাম না যে আমি বাড়ি খাবো। যাই হোক, আমি ওই জিনিসটাও বাসায় বলি, কেউ আমার কথা বিলিভ করে না। তো একটু কি ছিল কাহিনী। আর আব্বু যেটা বলে যে আব্বু মাঝে মাঝে ফিল করে যে তার মাথার কাছে এসে কেউ দাঁড়ায় আছে, কিন্তু কাউকে দেখে না। আবার মাঝে মাঝে ড্রয়িং রুমে টিভিতে খেলা দেখতে গিয়ে ঘুমাতো, তখন বলতো যে আমার মাথার কাছে কে জানি হেঁটে যায় কিংবা কে জানি দাঁড়ায় দেখে মনে হয়, বাট আমি তাকাইলি কাউকে দেখি না। এরকম এইসব কাহিনী যখন কাউকে বলি, সবাই বলে যে এখন পর্যন্ত আমরা কোনো রকম ক্ষতির সম্মুখীন হইনি, কখনো কোনো কি দেখি নাই। আবার মাঝে মাঝে এমনও হয় যে রুমের লাইট আপনা আপনি জ্বলে যায়। তো আমরা এই জিনিসটা নিয়ে অবাক হয়ে যাই, রুমের লাইট ভাবি যে অন্য কেউ জ্বালায় রাখছে, বাট সবাইকে জিজ্ঞেস করে কেউই জ্বালায় না, আপনা আপনি জ্বলে যায়। এরকম অনেক কাহিনী হয়, বাট কোনো ক্ষতির কাহিনী কারণ বা ভয়ঙ্কর কোনো কিছু দেখেছি, কোনো ফিগার, কোনো ফেস, কোনো শেপ, এরকম কোনো কিছুই এখন পর্যন্ত দেখি নাই। তো যারা শুনে সবাই বলে যে হয়তো একটা কিছু আছে, যে সেটা হচ্ছে কোনো ভালো কিছু, হয়তো তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের সাথেই আছে। এখন আমিও ভাবি মাঝে মাঝে যে হয়তো হইতে পারে আমাদের সাথে কোনো অদৃশ্য বাসিন্দা আছে, যে হয়তো আমরা দেখতেছি না, কিন্তু আমাদের কোনো ক্ষতিও করতেছে না, ভয়ও দেখাচ্ছে না, বাট এরকম কিছু কিছু জিনিস হচ্ছে। তো প্রায় 2 বছর হয়ে গেল, আর এরপরে আর কোনো কাহিনী হয় নাই। তো এই ছিল আমার কাহিনী। আমি নেক্সট টাইম আবার আর কাহিনী পাঠাবো, আরো কাহিনী আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড থ্যাংকস ফর বিং উইথ মি। থ্যাংকস রাসেল ভাইয়া, বাই। Hood FM. Haunted by Airtel. শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:07। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে আরো একবার অনেক 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 ধন্যবাদ। একটু আগে আমরা একটা রেকর্ড ফাইল শুনলাম, এবং আশা করছি আপনাদের আজকের এপিসোডটি ভালো লাগছে। অনেকেই সেই অনুভূতিগুলো শেয়ার করেছেন এসএমএস এর মাধ্যমে। স্বপন আমাকে এসএমএস করেছেন, এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এসএমএস করেছেন। লিখেছেন যে রাসেল ভাই, মাসুম ভাই, ভূত এফএম এর সকল কলা কুশলীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের সবগুলো ঘটনা অসম। আমাদেরকে ফয়সাল লিখেছেন, এবং তিনি ফয়সাল লিখেছেন খুলনা থেকে, এবং তিনি বলছেন যে আমি আর আমার ফ্রেন্ড বৃষ্টি শুনছি এবং খুব ভয় লাগছে। আমাদেরকে এছাড়াও মায়েশা এসএমএস করেছেন আমাদেরকে। মামুন আল ফাহিম বাগেরহাট থেকে তিনি এসএমএস পাঠিয়েছেন, বাবা অনেক দূর থেকে। নবনীতা আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম অনেক হরিফিক। আমাদেরকে নাহিদ এসএমএস করেছেন, থ্যাঙ্কস জানিয়েছেন আমাকে এবং মাসুম ভাইকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন শশী জিঞ্জিরা থেকে। আতিক আমাদের এসএমএস করেছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে। মৃদুল ফতুল্লা থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে এইচ রাকিব বুলবুল যশোর থেকে এসএমএস করেছেন। অপু চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। মোহাম্মদ রানা আমাদের এসএমএস করেছেন। তামিম আমাদেরকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও মিলন সোহাগ। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মোহন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আনাস। আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম অনেক তার কাছে অনেক হন্টেড লাগছে। মিল্টন দাসপাড়া থেকে আমাদের, নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনিও প্রশংসা করেছেন আজকের এই এপিসোডটির। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জিল্লাল টুঙ্গিপাড়া থেকে।
আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি দেলোয়ার নাটোর থেকে SMS করেছেন, আজিজুল মিরপুর থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে রেজওয়ান SMS করেছেন ফার্মগেট থেকে, সন্ধি আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলছেন ভয় পাচ্ছি, এবং তিনি বলছেন তার গার্লফ্রেন্ড জ্যোতি, সে আবার ভয় পাচ্ছে না। এছাড়া আমাদের SMS আচ্ছা তিনি কিন্তু আমাদেরকে মিল্টন আবারও একবার SMS করে জানিয়ে দিয়েছেন যে তিনি এবং তার ওয়াইফ একসাথে ভূত FM শুনছেন এবং আজকের ঘটনাগুলো তাদের কাছে বেশ ভয়ের লাগছে। জাফরি আমাদের এবং ইভা আমাদের SMS করেছেন, তাহলিল আমাদের SMS করেছেন লালমাটিয়া থেকে, ইফতেখার চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে, তানজিলা SMS করেছেন মিরাজ মির্জাগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন সাবরিন। এছাড়াও যুবরাজ হোসাইন আমাদের SMS করেছেন তুষার। আজকের ভূত FM জোস হচ্ছে লিখেছেন লাবিব। ভূত FM নিয়ে তিনিও অনেক প্রশংসা করেছেন। ইয়ান আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে মৌ, তানভীর, হিরা, সামি, মহিউদ্দিন মুর্তজা, পলাশ, নুহা, রাফিয়া, এছাড়াও জসিম, সাদি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আজকের এই চমৎকার এপিসোডটি, যেটা আপনারাই বলছেন চমৎকার, সেই এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণে আবারও এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং যেটা আপনাকে করতে হবে, আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডগুলো আপনাকে দেয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে আবারও শুনতে পারবেন। এছাড়াও আপনি যদি চান ভূত FM টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে, তাহলে আপনাকে একটা ছোট্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার ভূত FM টিউন কোডটি মনে রাখতে হবে, and the code is 92125, এবং আপনি এই টিউনটি যেটি মাসুম এখন প্লে করছে, আমরা একবার শুনে ফেলি। That's right. এই টিউনটি যদি আপনি আপনার টিউন করে ফেলতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন 92125, যেটা কোড নাম্বার, এবং SMS-টি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার। আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন নতুন অতিথি, ইনফ্যাক্ট 3জন অতিথি আছেন এখন আমাদের সঙ্গে, তারা তাদের ঘটনা শেয়ার করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং জানাবেন কোথা থেকে আপনি এসেছেন। হ্যালো লিসেনার, আমি আরিফ আঞ্জুম। আমি এসেছি মোল্লাটেক থেকে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে BBA করছি। আমরা চলে যাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। জি, please। ঘটনাটি আমার চাচার কাছ থেকে শোনা। তার নাম হচ্ছে রুহুল। উনি তখন স্কুলে পড়তেন। ওনার স্কুলের দারোয়ানের ঘটনা এটা। মেইনলি আমাদের বাসার 3 তলায় একজন টিচার থাকতেন স্কুলের, নামটা বলবো না এমনিতেই। উনি ওনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন, তো উনি নওগাঁ থেকে ওনার বাবাকে ঢাকা মেডিকেল নিয়ে আসেন। আর মেডিকেলে আসার 3 থেকে 4 দিনের মাথায় উনি মারা যান। তো উনি তার বাবার লাশটা নিয়ে বাসায় চলে আসেন এবং ওনার স্কুলের যে মাঠ, সেই মাঠে লাশটাকে রাখেন। তো লাশ নওগাঁ পাঠাতে হবে, ওরকম কোনো লোক ছিল না পাঠানোর মতন। স্কুলের দারোয়ান উনি বয়স্ক ছিলেন, উনি বললেন যে আমি যাব আপনার সাথে, আপনি গাড়ি ভাড়া করে আনেন, আমি আপনার বাবার লাশ নিয়ে যাব। তো যথারীতি স্যার গাড়ি ভাড়া করে আনলেন এবং তার সাথে তার দারোয়ানটাও গেল, এবং উনি কিছু দূর তাদেরকে আগায় দিয়ে বলে দিলেন যে এখানে এখানে যেতে হবে, এখানে এখানে এটা নামাই দিবা, আমরা সকালে একটা ট্যাক্সি নিয়ে চলে আসবো, রাতেই রওনা দিব, সকালের মধ্যে পৌঁছে যাব। তো তখন প্রায় রাত 9টা বাজে, 9টা কি 9:30 বাজে। তো যখন গাড়িটা যখন ছাড়লো, তারপর ঢাকা পার হওয়ার পরপরই হাইওয়ে রোডে গাড়িতে সাধারণত একটু কাঁপেই। তো ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে খেয়াল করতেছে যে কফিনটা একটু বেশি কাঁপতেছে। স্বাভাবিক যে কাঁপাটা হাইওয়ে রোডে সেটা না, একটু বেশি কাঁপতেছে। দেন তখন দারোয়ানকে বললো যে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন চাচা? উনি বারবার লুকিং গ্লাস দিয়ে সেটা খুব খেয়াল করছে, এবং উনি বলছে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, এক কাজ করো, আমাদের কিছু খাওয়া দরকার, তুমি আশেপাশে যে কোনো হোটেল আছে সেখানে রাখো। তখন প্রচন্ড শীতকাল। তো তারা একটা হোটেলে রেখে সেখান থেকে খাওয়া দাওয়া করলো, এবং ড্রাইভার যখন গাড়িতে আসলো তখন দারোয়ান আবার পান কিনতেছে। তো তখন ডাকতেছে যে আপনি তাড়াতাড়ি আসেন চাচা। ড্রাইভার ডাকতেছে যে চাচা তাড়াতাড়ি আসেন, যদি দোকানে কোনো হাতুড়ি বা ধাতু কিছু থাকে নিয়ে আসেন, এটা দরকার। তো দারোয়ান বলছে কি হয়েছে, মেইনলি ঘটনাটা দেখতে যেয়ে দেখেন যে কফিনটা প্রায় অর্ধেক খোলা, অর্ধেকের চেয়ে একটু কম হবে, খুলে গেছে। এত পিন দিয়ে নিয়ে আসছে, এটা তো পুরো আটকানো ছিল তার কাটা দিয়ে, তো খুললো কি করে?
তো বলছে গাড়ির ঝাঁকা হয়তো খুলে গেছে, থাক ভয়ের কোনো কারণ নাই, চলো এটাকে আমরা ভালো করে আবার পিন টিন দিয়ে আটকায় নিয়ে যাই, পরে হাতটা ধুয়ে নিব না। তো ওনারা ওইটাকে আবার আটকানোর পরে হাত ধুয়ে নেয়। তো কিছু দূর যাওয়ার পর তখন রাত প্রায় 3টা কি 3:45 বাজে। তো নওগাঁর রাস্তায় তখন এত বেশি ভালো না, ওরা একটা কাঁচা পাকা রোডে ঢুকে গেলেন। তো দারোয়ান বলতেছে যে ড্রাইভার সাহেব আপনি কি রাস্তা ভুল টুল করছো নাকি? তো দেখো বলে না, ভুল তো হওয়ার কথা না, উনি যেভাবে বলছে ঠিক সেভাবে আমরা আসছি। তো হঠাৎ করে ড্রাইভার বলতেছে চাচা আপনি কি সামনে কিছু দেখতেছেন? তো দারোয়ান বলছে না আমি কিছু দেখতেছি না। পরে উনি বলছে আপনি এক কাজ করেন, আপনার সিটটা তুলে দেখেন সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন নাকি। তো দারোয়ান উঠে বলতেছে এটা কিছুই না, তোমার ভয় পাওয়ার দরকার নাই। তখন ড্রাইভারটা অনেক ঘাবড়ায় গেছে, উনি রীতিমতো তখনই মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তার। তো উনি বলতেছে যে যে না এটা কোনো ঘটনা না, তুমি চালায় যাও, এখান দিয়ে চালায় যাও, এটা কিছু হবে না। তো উনি ওইভাবেই চালায় গেলেন, কারণ দারোয়ানটা অনেক বয়স্ক এবং উনি বুঝতে পারতো যে হাইওয়ে রোডে এমন অনেক সময় হয় লাশের গাড়ি নিয়ে গেলে, তো আবার হিন্দু মানুষের লাশ, তো এরকম হতেই পারে। তো উনি বলে যে ঠিক আছে এটা কোনো ব্যাপার না, তুমি চলে যাও। তো ড্রাইভার কিছু দূর যাওয়ার পরে যে ওনাদের বাসার যে রোডটা ওইটা কাঁচা পাকা রোড, মাটির রোড। তো উনি বলতেছে চাচা এইবার এখন কি করা যাবে? ওই লাশের যে কফিনের যে লোকটা, সেই লোকটাই সামনে দাঁড়ায় রয়েছে। এবং মানে তখন ড্রাইভার খুব ঘাবড়ায় যায় এবং দারোয়ান বলতে থাকে যে এটা কিছুই না, তুমি যাও। তখন তিনি সেন্সলেস হয়ে যায় এবং গাড়ি খাদে ফেলে দেয়। তো সকালবেলা মানুষজন তাদের উদ্ধার করে। ঠিক গাড়ি যেই খাদে পড়ছে, খাদের অপোজিট সাইডটাই হচ্ছে শ্মশান ঘাট। এক সাইডে খাদ, সেই তার অপোজিট পাশটাই শ্মশান ঘাট। তো কফিন থেকে লাশটা সব বের হয়ে যায়, মোটামুটি ভালোই গভীর খাদ, সেখানে পড়ে যায়। তো সকালবেলা মানুষজন লাশটাকে একটু দূর থেকে উদ্ধার করে, কফিন থেকে বেশ কিছুটা দূরে ছিল লাশটা, উদ্ধার করে। দেন তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নিয়ে ড্রাইভারটাকে মৃত পায়, ড্রাইভারটা তখন মারা গেছেন। আর দারোয়ান ওরা জ্ঞান ফিরে হচ্ছে পরদিন সকালে, এবং উনিও 5 দিন পর মারা যান। এবং উনি মারা যাওয়ার আগেই এই ঘটনাটা ওনার ওয়াইফকে বলে গেছিলেন এবং উনি এটা সবাইকে বলছে। আসলে এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আমি আশা করব যে আপনাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি, এবং আপনাদের কাছে এরকম ঘটনা রয়েছে, যদি এরকম ঘটনা থেকে থাকে তাহলে আপনি তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং আমাদের ঘটনাটি পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা পাঠান, এবং শুরুতেই জানিয়ে দিন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার পাঠানো ঘটনাটি, আপনি যে ঘটনাটি আপনার কাছে আছে, আপনার জানা আছে, সেই ঘটনাটি আপনি রেকর্ড করে ফেলুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আপনারা তো জানেনই যে মেইলের সাথে অ্যাটাচ করে অডিও ক্লিপও পাঠিয়ে দেওয়া যায়। এবং আপনি কিভাবে সেটা রেকর্ড করবেন সেটা আপনার যে মোবাইল হ্যান্ডসেটের যে অপশন আছে, রেকর্ডিং এর অপশন, সেখানে গিয়ে রেকর্ড করে ফেলতে পারেন এবং সেই ফাইলটা পিসিতে সেভ করে সেখান থেকে পাঠিয়ে দিতে পারেন। অনেকেই জানতে চাচ্ছেন, সেজন্য জানিয়ে দিলাম। আমি জানি যে আপনারা অনেকেই আবার জানেনও এটা। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। যদিও অনেক SMS রয়েছে, সেই SMS গুলো আমরা একটু পরেই পড়ছি। আমরা আপাতত আমাদের পরের অতিথির কাছে আছি। তিনিও নতুন আমাদের সাথে জয়েন করেছেন, সঙ্গে তার স্ত্রী রয়েছেন এখানে, এবং তারা দুজনে এসছেন আমাদের সাথে। তারা তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন। প্রথমে আমি চলে যাচ্ছি, আপনার নামটা একটু প্লিজ বলবেন। আরেকবার একটু বলতে হবে আপনার নামটা প্লিজ। হ্যালো, হাই লিসনার্স, আমি পিন্টু, এসেছি ঢাকা পুরানা পল্টন থেকে। তো সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। জি, এটা ছিল আমার বিয়ের রাতের ঘটনা থেকে শুরু করা। তো সঙ্গত কারণে আমি বিয়ের রাত্রে আমার শ্বশুর বাড়িতে থাকি। তো ওই দিন সব কমপ্লিট করার পর আমরা শুয়ে পড়ছি। তো আমি ওই দিন ভূত এফএম শুনছিলাম। ওই দিন আমি 1.5 ঘন্টার বেশি আর কি ভূত এফএম শুনি নাই। ভূত এফএম শোনার পর তো আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর আমি ওয়াইফের সাথে কথা বলতেছি। আমরা মুখোমুখি শুয়ে আছি। তো আমার অপোজিটে ছিল আর কি জানালাটা। তো জানালায় আমি হঠাৎ আর কি একটা অবয়ব দেখতে পাই আর কি, একটা মানুষের ছায়ার মতো। তো আগে বলি ভাইয়া যে ওই জানালাটাতে মানুষের ছায়া পড়ার কোনো চান্স নাই, কারণ ওই পাশটা থেকে অনেক দূরে পর্যন্ত কোনো বিল্ডিং নাই বা কোনো জায়গা, পুরো স্পেসটাই খালি, নিচে টিন শেডের বাড়ি আছে। তো এটাতে আমি একটু ভয় পাই। তারপরও আমি ওরে যে আমার ওয়াইফকে আর কি বলি যে এরকম আমি দেখছি। তো ও বলছে যে না, ও আমাকে আগেও বলছিল ওদের বাসায় এরকম অনেক কিছু হয়। তো আমি আর মাথায় নিয়ে নি, শুয়ে পড়ছি। কিছুক্ষণ পরে আমি শব্দ পাই যে ফ্লোরে কেউ যদি হামাগুড়িয়ে হাঁটে, এরকম শব্দটা আমার মাথা থেকে শুরু করে, আমি যেখানে শুয়েছি আর কি, খাটটার একেবারে প্রথম থেকে শুরু করে আমার পায়ের দিক একবার যাচ্ছে, আবার মাথা এখানে চলে আসছে সাউন্ডটা।
মানে কেউ একজন হামাগুড়ি হ্যাঁ দিচ্ছে পুরো হামাগুড়ি ঘরটায়। দিয়ে হেঁটে যাচ্ছে। সাউন্ডটা আমি পাইছি ওই দিন, ও আমার ওয়াইফ পাইনি সাউন্ডটা। তো পরের দিনের ঘটনায় আসি, ওই দিন আমার এটাই চলে যায়। সেকেন্ড ডে তো আমি ওই বাসায় ছিলাম। তারপর আমার ওই দিন আবার আমার ওয়াইফ এই সাউন্ডটা পায়, হামাগুড়ি দিকে হাঁটতেছে। তো ওই সাউন্ডটা একটু বেশি ছিল। তো দেখা যাচ্ছে যে এরকম চলতেছে। তো সেকেন্ড ডে তে দেখা যায় জানলাটা আমরা বন্ধ করছি, নক করার শব্দ হয়েছে। তো দেখলাম, চেক আউট করলাম যে জানলা খোলা আছে কিনা, দেখলাম যে বন্ধ আছে। তো কিছুক্ষণ পর আবার জানলাটা খোলার শব্দ হলাম। এটা ছিল অ্যালুমিনিয়াম থাই জানলা ছিল, যে কারণে লকটা ভাঙার কারণে জানলাটা অনেক শক্ত হয়ে গেছে, তো খোলার চান্স নাই। তো কিছুক্ষণ পর শব্দ হওয়ার পর আবার দেখলাম যে জানলাটা খুলে গেছে। তো আমরা দেখি যে আসলে জানলাটা খুলে গেছে, তো আবার বন্ধ করে দিছি। এরপরের থার্ড ডে যে ঘটনা ঘটে সেটা হলো মানে আমার ওয়াইফ মানে অনেক রাত্রে, ওই দিনও আমি আর কি অনেক রাত হয়ে যায়, তো 2:30 কি 3টা হবে। আমার ওয়াইফ তো বাথরুমে যাবে, তো যে কারণে সে আর কি দরজাটা খুলে বের হয়। বাথরুমে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বাথরুমের লাইটটা যখন অন করে, তো আমি যে রুমে ছিলাম সেই রুমে একটু আলো আসে আর কি, আলো আসার কথা। যে তো ও যখন নক করে দিবে তখন আলোটা নাই, আমি চোখ বন্ধ করে ফেলি। তো 10 সেকেন্ড ও তো দরজা বন্ধ করে গেছে আর কি। 10 সেকেন্ড পরে আমি দেখি যে দরজাটা কেউ কেউ খুলছে। তো কোনোভাবে বাতাসে দরজাটা খোলার চান্স নেই, কেউ যদি জোরে ধাক্কা না দেয় দরজা খুলবে না। তো একজন মানুষ ঢোকার মতো স্পেস মানে খালি হয়ে গেছে, দরজাটা খুলছে। আর ওইরকম একটা আমি শব্দ পাইলাম। তো আমি তাকাইলাম, তাকায় দেখি যে দরজার পাশেই একজন মানুষের আকৃতির একটা বড় ছায়া। ওটা 2-3 সেকেন্ড ছিল, তারপর ভ্যানিশ। তো যখন আমার ওয়াইফ আসে যে দরজা কে খুললো, আমি ওর জিজ্ঞেস করলাম যে দরজা কে খুললো। তো আমরা আর কিছু বলি না, শুয়ে পড়ি। তো সকালবেলা ব্যাপারটা আরো ডিসকাস করি, তো একটু ভয় ভয় লাগে। তো ওই দিন আমি আবার আমার নিজের বাসায় চলে আসি। পরের সপ্তাহে যখন আমি বৃহস্পতিবার যাই ওই বাসায়, মানে প্রতি সপ্তাহে আমি এরপর থেকে যাওয়া শুরু করি ওই বাসায়। তো বিভিন্ন ধরনের সাউন্ড আমি শুনতে পাই, যেগুলো আর কি আমি এর আগে কখনোই শুনি নাই। আমার খুব ভয় লাগতো। তো আমি দেখতাম যে দরজায় একটা রড ছিল। তো আমি যখন আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এটা কিসের জন্য, তো ওই বাসায় আমার মানে আমার ওয়াইফের ভাবি আছে, মানে আমার সুমন্দির ওয়াইফ, ওনার একটা ছোট মেয়ে আছে, যে কারণে মুরব্বীরা নাকি বলে যে রড থাকলে ভূত পিতি এগুলো আলগা কোনো কিছু মানে স্পর্শ করতে আসে না, যে কারণে হয়তো রাখা। তো আমি ভাবি যে যেহেতু আমি ভয় পাচ্ছি, আমি আসলে ভয় পাইছি, এই কারণে আমি চান্স নিলাম যে আমি রডটা আমার সাথে রাখি। তো যখন আমি এভরিডে যাইতাম, ওই প্রতি সপ্তাহে যখন যাই বৃহস্পতিবারে শুক্রবারের রাতে থাকতাম, তো আমি রডটা আমার সাথেই নিয়ে ঘুমাইতাম। ওই রাত্র হইলো যে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নেই, কোল্ড ড্রিঙ্কস এর বোতলই ছিল, বোতলে 1/2 লিটার মতো ছিল আর কি। তো খাটের সাথেই ছিল টি টেবিলটা। তো টি টেবিলের উপরে আমি খাওয়ার পর রেখে দিছি। তো বাকিটা খাইনি, তো শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে ওই দিনও ভূতে আমি শুনছি, শোনার পরে আমি শুইছি। শোয়ার পরে 2:30 কি 3টা হবে এরকম দিকে দেখা যাচ্ছে যে আমি তখন পুরোপুরি ঘুমে, আমি বুঝতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোনো শব্দ পাচ্ছি এমন যে দরজার কর্নার থেকে কেউ, যে আমার লাথি মারলে, যে কোনো বোতলের লাথি মারলে, খালি বোতলের লাথি মারলে যতদূর যাবে আর কি, এরকম একটা শব্দ পেলাম। তো আমি তাকাইলাম, উষা তাকায় দেখি যে যখন আমি স্বপ্নে দেখছি, আমার মনে হইলো যে ওটা আমি স্বপ্নে দেখছি, যে কেউ লাথি দিছে বোতলটাতে। খুব লম্বা একটা লোক ঠিক দরজার কর্নারটাতে দাঁড়ায় আছে, অনেক লম্বা। তারপর আমি মানে যখন জাগি তখন তাকায় দেখি যে ওইখানে ছোট খাটো একটা মহিলা, সে বৌদ্ধ ভিক্ষুরা যে টাইপের আর কি ড্রেসটা পরে ওইরকম পরা, তার চুলগুলো সামনে ফেলা, খুব ভয়ানক। মানে আমি আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এরকম অবস্থা। আমি অনেক ভয় পাই, তো আমি চিৎকার করি। এত জোরে চিৎকার আমার লাইফে আমি কখনো দেই নাই। তো চিৎকার দেওয়ার পরে আমার ওয়াইফ শুনে, শুধুমাত্র আমার ওয়াইফ শুনে, কিন্তু আমি ধারণা করছিলাম যে এই চিৎকারটা ওই বাড়ির সবাই শুনবে, কিন্তু আসলে শুধু আমার ওয়াইফই শুধুমাত্র শুনছে। তো আমি তখন রডটা নেই, যে আমি ওখানে জিজ্ঞেস করলাম কে, ওই মহিলাকে আমি জিজ্ঞেস করি যে কে, কিন্তু কোনো কথা বলে না। 10 থেকে 15 মিনিটের ভিতরে ভ্যানিশ। কিন্তু আমার ওয়াইফ জিনিসটা দেখে নাই, কিন্তু আমি দেখছি, ও বুঝতে পারছে যে আমি কিছু দেখছি। দেখার পরে তো আমি দেখলাম যে না, ঠিকই বোতলটা ওইখানে নাই, টি টেবিলে নাই, এবং বোতলটাও খালি। কিন্তু বোতলে আমি 1/2 লিটার মতো আমার কোল্ড ড্রিঙ্কস ছিল, বোতলটা তাহলে কিভাবে খালি হইলো? আর বোতলটা বা কি শুট করে শোকেসে মারলো? তো শোকের যে এমন ভাবে শব্দ হইলো, মানে আমি এখনো হিসাবটা মিলাতে পারছি না যে কিভাবে হয়েছে এটা। এই ছিল আমার ঘটনা ভাই। আর এরপর আমি বিভিন্ন সাউন্ড পাইতাম ওই বাসায়, যেমন বাচ্চারা কান্নাকাটি করতেছে, 16-17 বছরের বাচ্চারা কান্নাকাটি করে,
তারপর যখন আমি জিজ্ঞেস করি রাত্রেবেলা যে আমার এই শব্দ মানে কান্নার শব্দ পাই, ভাবিকে যখন আমি জিজ্ঞেস করি যে জেনি কাঁদছিল কিনা, যে আমার ভাতিজি, তো বলে যে না, কান্নাকাটি করে না। কিন্তু ওই মেয়ের সাথে, ওর বয়স হলো 1 বছর, ওর কান্না আর একজন মানে 16-17 দিনের বাচ্চার কান্না এক হবে না। Right. আমি ওই রকম শব্দই পাইতাম আর কি। একদম মানে নিউবর্ন। হ্যাঁ, নিউবর্ন বাচ্চাদের শব্দ পাইতাম। তো আমি এরকমই আর কি শব্দ নেই। তো প্রথম 2 মাস আর কি ওই বাসায় যাতায়াত ছিল। এখন আমি ওই বাসায় যাওয়া খুব কম হয়, আর থাকা হয় না, যে কারণে আমি আর আসলে আপডেট আর কিছু জানি না। তার মানে আপনি ওই বাসায় যাওয়ার আগে আপনার নিজের বাসায় কখনো নিশ্চয়ই ভয় না, পেতেন আমি নিজের বাসায় তখন থাকতাম না, তো আমি বাইরেই থাকতাম সবসময়। আমি একা ছিলাম, প্রায় 6-7 বছর আমি একা থাকি। তো আমি তখন তার মানে আমরা বলতেই পারি যে আপনার নিজের সমস্যা না, বা আপনি নিজে এই সমস্ত কিছুর সাথে পরিচিত ছিলাম না। সমস্যাটা বাসা, সমস্যাটা ওই বাসায়। তাহলে সমস্যাটা বাসার, এবং এটা যদি আপনার শ্বশুর বাড়ি হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফ নিশ্চয়ই আরো হ্যাঁ, ও ডিটেলস জানে, কারণ ও আমাকে এর আগেও বলছে অনেক কিছু হয়েছে। রাইট জানতাম। রাইট, আমরা সেগুলো শুনবো আস্তে আস্তে। আমরা আপনার ওয়াইফের কাছ থেকে আমরা সেই ঘটনাগুলো শুনবো, তবে তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে আর কিছু SMS ও পড়ে ফেলতে হবে। সাগর এবং আসিফ আমাদের SMS করেছেন হালি শহর থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শাহিন ফকিরাপুল থেকে। আমাদের SMS করেছেন সাদিয়া ঢাকা থেকে, এবং তিনি লিখেছেন রাসেল আই লাভ ভূত FM। আমাদেরকে তাপস লিখেছেন ভাইয়া আজকের ঘটনাগুলো জোস হচ্ছে, এবং আমাদেরকে SMS করেছেন শাহিদ। এছাড়াও আমাদের তিনি বলছেন যে রেকর্ডিং এর ঘটনাটা আর লাস্ট ঘটনাটা চরম ছিল। কামরুল ইসলাম আমাদের SMS করেছেন মিরপুর 12 থেকে, লিখেছেন আই লাভ ভূত FM ফারিহা। মোহাম্মদপুর থেকে লিখেছেন ভূত FM রক্স আমাদেরকে। এছাড়াও SMS করেছেন নিকোলাস চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে ইটস অসম আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি নাইম সিলেট থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন যুবরাজ হোসেন আবারও। আমাদের হিমেল SMS করেছেন আমাদেরকে জান্নাত গুলশান 2 থেকে, নাইস এক্সপেরিয়েন্স লিখেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন সবুজ, আমাদেরকে মিঠু উত্তরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাহাত, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ওয়ালিদ, এছাড়াও আকাশ, কবির, কাব্য ভালুকা থেকে আমাদের SMS করেছেন, মাহবুব নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, এশা আমাদের SMS করেছেন আমাদেরকে তুষার কেরানীগঞ্জ থেকে। আরো অনেক SMS রয়েছে আমাদের কাছে, সেই SMS গুলোও পড়বো ইনশাল্লাহ। আমাদের পরবর্তীতে আরো কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Foot FM, haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:32। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা যারা আমাদেরকে শুনছেন তারা সবাই আমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। কেউ বলছেন যে অনেক ভয় লাগছে, কেউ বলছেন যে অনেক মজা লাগছে, কেউ বলছেন যে আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে SMS করেছেন এরকম বেশ কিছু নাম। স্বপ্নিল আমাদেরকে SMS করেছেন শাহিন কলেজ থেকে। এছাড়াও প্রেমা আমাদের SMS করেছেন, লিখেছেন অনেক ভয় লাগছে। রূপা আমাদের SMS করেছেন আমাদেরকে সুমন চিটাগং থেকে। এছাড়াও আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে মাসুম ভাই আজকে কি দেখলো না, মাসুম ভাই আজকে কোনো কিছু দেখার টাইম পাচ্ছে না, আসলে বেশ ব্যস্ত সময় যাচ্ছে। রিপন চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে আফরিন চট্টগ্রাম থেকে। এছাড়া আমাদেরকে চিটাগং থেকে হানিফ SMS করেছেন। বা চট্টগ্রাম থেকে অনেক SMS আসছে আমাদেরকে। এছাড়াও পুষ্প SMS করেছেন জিঞ্জিরা থেকে। বিশাল আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন রাসেল ভাই আজকে ভয় লাগছে। সুমিত খুলনা থেকে SMS করে বলছেন ভয়ঙ্কর এপিসোড। আকরামুল আমাদের SMS করেছেন কলাবাগান থেকে, এবং তিনি বলছেন আমার SMS পড়া হয় না কেন। রিয়েলি সরি যে সব SMS আমি পড়তে পারছি না, বা যেটা পড়তে পারছি সেটা কিন্তু পড়তে বাকি রাখছি না। সাইফুল আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন তপু ধানমন্ডি থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন তন্ময়। এছাড়াও আতিকুল SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন এশা, এবং আমাদেরকে SMS করেছেন ঋতু চালনা থেকে। তুষার আমাদের SMS করেছেন আমাদেরকে জাওয়াদ ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও শান্তা বরিশাল থেকে। শোভন আমাদের সোনারগাঁ থেকে SMS করেছেন। দেলোয়ার আমাদের SMS করেছেন লাকি সহ আরো অনেকে।
আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠিয়েছেন তাদেরকে আরো একবার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঈদের খুশি থাকবে, সবকিছু থাকবে, কিন্তু ভূত FM তো চলতে হবে। দ্যাটস ওয়াই আমরা চাই আপনারা বেশি বেশি করে আমাদের কাছে SMS পাঠান, ইমেল পাঠান বিশেষ করে, এবং ইমেলটা আপনাদের জানা সবচাইতে সেরা ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। এবং সেরা ঘটনাগুলো লিখতে হলে আমাদের অবশ্যই ইমেল অ্যাড্রেস আপনাদের মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFORTA.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠাবেন। ঘটনার শুরুতে অবশ্যই 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 দয়া করে উল্লেখ করবেন যে ঘটনাটিকে আপনার পক্ষে পসিবল কিনা যে স্টুডিওতে এসে শেয়ার করেন, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরাই পড়ে শোনাই। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। অতিথির কাছে তো আমি একটু আগে পিন্টু আমাদের সাথে ঘটনা শেয়ার করছেন, এবং এখানে এখন যিনি আছেন তিনি আপনার নামটা একটু প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তুলি, আমি পুরানো পল্টন থেকে আসছি। রাইট, আপনি একটু আগে আপনার হাজবেন্ডের কাছে আমরা শুনলাম এবং আমরা জানতে পারলাম যে তার জীবনে এর আগে এ ধরনের এক্সপিরিয়েন্স হয়নি, তিনি এর আগে কোনোদিন এরকম ভয় টয় পাননি। বাট আপনাদের বাসায় যাবার পরে বা আপনাদের বাসায় থাকার পরে তার এরকম ভয়ঙ্কর কিছু মানে এক্সপিরিয়েন্স হয়েছে। তো আপনাদের বাসাটা কি আগে থেকে এরকম হন্টেড বা? হ্যাঁ, আমিও শুনেছি যে আমাদের বাসাটা এরকম ছিল, বাট আমি কখনোই দেখিনি। বাট আমার বিয়ের পরে আমিও মানে ও যেরকম শেফ দেখেছে ঠিক সেভাবে আমিও দেখেছি। বাট এর আগে যখন আমার বাসায় আমি ছিলাম তখন মিরপুরে, তো তখন যখন আমি ড্রয়িং রুমে থাকা হতো, ভিতরের রুমে থাকলে অ্যাকচুয়ালি শব্দটা পাওয়া যেত না, ড্রয়িং রুমে থাকা হলে শীতে মানে শব্দটা পেতাম, যেটা হচ্ছে কিনা বৃদ্ধ লোক যেরকম লাঠিতে ভর দিয়ে হাঁটলে খুব নিস্তব্ধ থাকলে যেরকম একটা শব্দ হবে, হ্যাঁ, খটখট খটখট একটা শব্দ, ঠিক সেরকম একটা শব্দ পেতাম। তো প্রায় রাত্রে মানে মাঝে মধ্যে ড্রয়িং রুমে থাকা হলে প্রায় 3টা-4টা পর্যন্ত, মানে 12টার পর থেকে এই ধরনের শব্দ হতো, এবং গেটেও নক করতো একবার, কিছুক্ষণ পরে আবার দ্বিতীয়বার একবার নক হতো, এরকম প্রায় অনেক দিন হতো। তো এরপর থেকে আমি ড্রয়িং রুমে শুতাম না, ভয় পেতাম, রাতে ঘুম হতো না, যার কারণে ভিতরের রুমে শুয়ে হতো। ভিতরের রুমে শুলে ঠিক সেভাবে সেরকম ভয় পাওয়া যেত না, সেরকম একটা শব্দ হতো না, তো সেরকম কোনো হয়নি। বাট আমার বিয়ের পরে, যেটা কিনা বিয়ের 2-3 দিন পরে, আমার হাজবেন্ড যখন আমাদের বাসায় ছিল, তো সেটা তো বিয়ের দিন রাতে কাহিনী হয়েছে, সেগুলো তো আমার হাজবেন্ড বলছেই। ঠিক বিয়ের দিন রাতে যেটা কিনা ও হামাগুড়ি শব্দ পেয়েছিল, সেটা আমি শব্দ পাইনি, বাট সেদিন রাত্রে আমার মনে হয়েছে খুব ছায়ার মতো একটা শেপ, যেটা কিনা আমার মাথার থেকে এসে আমার পায়ের কাছে আসছে, এবং আমার পায়ের মানে বৃদ্ধ আঙ্গুলটা ধরে টান দিছে। সাথে সাথে আমি পাটা বুঝছে, আমি আমার হাজবেন্ডকে বলছি যে মনে হচ্ছে যে আমার পাটা কেউ টান দিল। তো আমিও খুব ভয় পেয়েছি, ও খুব ভয় পেয়েছিল, তো তখন কিছু বলেনি, বলে যে ঘুমাও। আমাকে খুব দেখে মানে ও বুঝেছে যে ও ভয় পায়নি, কারণ কিনা সে তাহলে আমিও খুব ভয় পাবো, সেজন্য আমাকে করছে। তো রাত্রে সেরকম আর কিছু হয়নি, রাত্রে ঘুমাইলাম, অনেক লেটই হয়েছে, রাতে ঘুমাইতে ঘুমাইতে সকালে উঠছি। তো তারপরের দিনও এরকমই আমার হাজবেন্ড করছে, অনুভব করেছে যে কেউ একটা আছে। তারপর গেট খোলার শব্দ, এগুলো তো আপনারা শুনেছেনই। তার কিছুদিন পরেই আমার আন্টি আছে আমাদের বিল্ডিং এরই, যেটা আমাদের নিচতলায় থাকে ওনারা, তো রাত্রে 11টা 11:30, সেটাও ছিল বৃহস্পতিবার দিন রাত্রে, আমার হাজবেন্ড আসবে, তো বাসায় আমরা সবাই ছিলাম, তো সেজন্যই আন্টিরা আসছিল, 2টা আন্টি। তো আন্টি আসার পরে গল্প টল্প করে উনি চলে যাবে, তখন তার চুলটা ছাড়া, মাথায় কাপড়ও দেওয়া ছিল না, খুব একটু মাঝারি বয়সী। তো উনি সিঁড়িতে নামবে, তো আমরা 4তলা থাকি, 4তলা থেকে এক ফ্লোর উনি নিচে নামছে, 3তলার মাঝামাঝি যখনই আসছে, তখনই উনি কর্নারে দেখছে যে একটা বৃদ্ধ লোক মানে দাঁড়ি এবং দাঁড়ায় আছে, দাঁড়ায় ওনাকে ঝাড়ি মারছে যে এই তুই এখানে কি করিস, এত রাত্রে চুল ছেড়ে সিঁড়িতে কেউ হাঁটে। উনি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো তখন আমি, আমার ভাইয়া, বড় মানে মেজো ভাইয়া, আমার আম্মু, সে আন্টি, আমার ভাবি, মানে 6 জন, ওনাকে টেনেও নিতে পারছি না, এত ওনার শরীরটা ভার হয়ে গেছে, হাত পড়ে যায়, পা পড়ে যায়। তারপর আমরা কোন রকম ভাবে ওনাকে টেনে উপরে নিয়ে গেছি, আমাদের বাসায় নিয়ে যেয়ে ওনাকে শোয়াইয়া মাথায় পানি টেনে দিয়েছি, তেল দেওয়ার পরে অনেকক্ষণ পরে যখন ওনার সেন্স আসছে, দেখি ওনার চোখগুলো লাল বড় বড় হয়ে আমার মানে ওই আরেকটা আন্টি যে ছিল ওনার সাথে, ওনার দিকে তাকিয়েছিল, তাকে বলছে এই মহিলা খারাপ, এই মহিলা আমাকে এত রাতে নিয়ে আসে, না হলে কখনোই আমি এত রাত্রে আসি না। তো আমার আম্মু সেই মহিলাকে ঘর থেকে বলে যে আপনি ওই রুমে যান, তো সে চলে গেছে। তো আমার আম্মুরে তখন কিছু বলে না, অনেকক্ষণ পরে আম্মু জিজ্ঞেস করছে যে কি হয়েছে। অনেকক্ষণ পরে আমার আম্মুর কাছে উনি বলছে যে আমি দেখছি যে একটা বৃদ্ধ লোক ওইখানে দাঁড়ায় আছে, আমাকে ঝাড়ি মারছে, কেন আমি এত রাতে চুল ছেড়ে সিঁড়িতে হাঁটছি। তো তখন আমার আম্মু পরে ওনাকে আর একা নামতে দেয়নি, আমার ভাইয়া, ওনার মেয়ে ছিল, ওনার মেয়ে আরো 2-3 জন নিয়ে তারপর ওনাকে বাসায় দিয়ে আসছে।
তো আমাদের বাসায় এরকম কিছু ঘটনাই ঘটে, যারা কিনা বাসায় যারা 7 তলা রুমে থাকে তারা শব্দ পায়। অনেক সময় রাতে জিকির করার শব্দ হচ্ছে এবং সিঁড়িতে হাঁটাহাঁটি, যেটা কিনা 12টার পরপরই শব্দটা আসে। 12টা বাজার পরেই সিঁড়িতে বৃদ্ধ লোক যেরকম লাঠি বর্দি হাতে খটখট খটখট শব্দ হয় এবং গেট নক করার শব্দ হয়, বাচ্চা কান্নার শব্দ হয় সিঁড়িতে। এরকম অনেক প্রতিদিনই এরকম কাহিনী ঘটে, বাট কখনো কেউ দেখেনি। দুই একজন যারা 7 তলা থাকে তারা হয়তো বা দেখেছে জিকির করছে, বা সেই দিন সেই আন্টি দেখেছে। আমার আম্মুও দেখে, কিন্তু আমার আম্মু কখনো বলে না, কারণ আমরা ভয় পাবো, তার জন্য আমার আম্মু বলে না। সে বাট এখনো সেই লোকটা কারো ক্ষতি করে নাই। অ্যাকচুয়ালি যাতে বোঝা যায় যে আমাদের বাসায় যেটা আছে সেটা ভালো, এবং খারাপ একটাও আছে। শুনেছি যে আমাদের বাসায় মানে একটা হুজুর আনা হয়েছিল, সে বলছিল যে বাসার নিচতলা যেটা 3টা আছে, যেটা কিনা 2টা খারাপ, আর বাসার 7 তলায় একটা থাকে, ওটা হচ্ছে গিয়ে ভালো একটা, যেটা কিনা কারো ক্ষতি করে না। আপনি আরেকবার একটু দরবেশের কথাটা বলেন, আমি এটা খুব ইন্টারেস্টেড। আপনাদের বাসায় একজন দরবেশ হ্যাঁ, আছেন? একটা দরবেশ আছে যেটা কিনা 7 তলা থাকে, জিকির করে। রাতে 12টার পরে সাথে জিকির করা হয়, প্লাস অনেক সময় হয়তো বা হাঁটাহাঁটিও করে, জিকির করতে করতে হাঁটাহাঁটি করে। এটা কি মানে আর- একদম 7 তলা হ্যাঁ, থেকে 7 তলা নিচতলা থেকে পর্যন্ত? নিচতলা পর্যন্তই হাঁটাহাঁটি করে, হয়তো বা নিচতলা যায় না, দোতলা পর্যন্ত হাঁটাহাঁটি করে। তার কারণ নিচতলা যেটা আছে সেটা হচ্ছে 2টা খারাপ জিনিস ছিল, সেটা এখনো খারাপ অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। হয়তো বা যেটা কিনা আমরা বিয়ের দিন রাত্রে আমি আমার হাজবেন্ড যেগুলো রিয়েলাইজ করছি, হয়তো বা সেটাই খারাপ ছিল। তা নয়তো বাসার ভিতরে কখনো এরকম কিছুই হয় নাই। হয়তো বা সিঁড়িতে শব্দ হয়েছে এবং গেট নক করার শব্দ পেয়েছি, বাচ্চা কান্নার শব্দ পেয়েছি, বাসার ভিতরে এরকম কখনোই হয় নাই। আরেকটা ঘটনা ছিল, সেটা হচ্ছে গিয়ে বিয়ের যেটা কিনা আমার হলুদের পরে, আমার হলুদের খুব ভালো অনুষ্ঠান হয়নি, নর্মাল ভাবেই করা হয়েছে। যেটা কিনা বাসার যে বোর্ডটা সাজানো ছিল হলুদের, সেটা আমার আম্মু উঠায়া, আমাদের একটা খাট ছিল, খাটের পিছনে রাখা ছিল, যেখান থেকে বাতাসে আসার কোনো প্রশ্নই আসে না। একটা চিপার ভিতরে একটা বোর্ড উড়ে আসার কোনো সম্ভবই না। যেটা কিনা রাত্রে 2টা কি 3টা আমার আম্মু ওয়াশরুমে যাবে, ঠিক তখন দেখে যে বোর্ডটা গেটের সামনে উড়ে চলে আসছে, পড়ে আছে। তো আমার আম্মু সেভাবে কিছু নেয় নাই, ভাবছে যে বাতাসেই আসছে, সেটা উঠায় আবার সেই একই জায়গায় রেখেছে। তো তারপরের দিনের দিক ঠিক সেম টাইমে যখন আমার আম্মু ওয়াশরুমে যাবে, ঠিক সেম ভাবেই সেটা দরজার সামনে ছিল, বাট সেটা উড়ে বেসিনটা ছিল আমাদের বাসা মানে রুমের থেকে অনেকটা দূরে, সেখানে পড়ে আছে বাতাসে। তো আমার আম্মু সেই দিনও সেটা উঠাইয়া রাখছে। ঠিক তারপর দিন, তৃতীয় দিনও ঠিক সেভাবে সেটা উড়ে দরজার সামনে পড়ে আছে। তো সেটাও আমার আম্মু উঠায় পরের দিন টয়লেটের উপরে যে ইয়াটা থাকে সেটার উপরে রেখে দিছে। বাতাসে কখনো এভাবে আসা সম্ভব না। আমরা এখনো বুঝতে পারছি না যে সেই বোর্ডটা কিভাবে সেখানে আসছে। আপনাদের বাসায় অঘটনও ঘটেছে আপনি বলছিলেন? অহরহই সেগুলো হচ্ছে। না, আপনি একটা বলছেন যে আপনাদের বাসায় একটা অঘটন ঘটেছে, একটা বাচ্চা মারা গেছে, ও এরকম কিছু আচ্ছা, একটা হ্যাঁ, বলছিলেন। সেটা হচ্ছে কি আমার ভাবির, সেটা হচ্ছে গত বছর কোরবানির সময় উনি প্রেগনেন্ট ছিল, তো 8 মাস ছিল ওনার। সেটা তো ভালোই ছিল, প্রত্যেক মাসে চেক আপ করে হতো, উনি ভালোই ছিল। তো এমনি তো ওনার সাথে একটা খারাপ জিনিস আছে বিয়ের আগের থেকেই, তো এই জন্য ওনাকে সাবধান থাকা বলা হচ্ছিল। তো সে হয়তো বা ওনার ভুলের কারণে এটা হয়েছে। তো উনি কোরবানিদের দ্বিতীয় দিন উনি বারান্দায় গিয়েছিল। বারান্দায় যাওয়ার পরে উনি অনুভব করছে যে একটা বাতাস ওনার গায়ে আসছে, তো সেটা সেভাবে সে নেয় নাই। তারপর দিন থেকে বেবি মানে বাচ্চাটা পেটে নড়াচড়া করছেন, তো সেভাবে সে নেয় নাই, যে ভাবছে যে এতদিন তো ভালোই ছিল, হয়তো এমনি এরকম হচ্ছে যেহেতু টাইম চলে আসছে। তো উনি সেভাবে সেই ঘটনাটা নেয়নি। তো যখন বাচ্চাটা বেবি হয়েছে সেটা নর্মালি ছিল, আর বাচ্চাটা হয়েছেই মরা। তো বাচ্চাটা মারা যাওয়ার পর আমরা বুঝতে পারিনি যে কেন এমন হয়েছে। তো পরে ভাবি নিজেই স্বপ্নে দেখছে যে ওনাকে মানে বাচ্চাটা বারান্দায় গেছে, একটা খারাপ কিছু ওনাকে থাপ্পড় দিয়েছে, যেটা কিনা বাবুর গায়ে লেগেছে, আর সেটাতেই বাবু মারা গেছে। পরবর্তীতে একটা আমাদের ওখানে একটা ভালো একটা ফকির ছিল, যেটা খবর কিছুদিন পরে আমরা পেয়েছি। পরে আমার আম্মু তাকে দেখাতে নিয়ে গেছে যে তার শরীরটা বাধায় দিবে, যেহেতু ওনার বিয়ের আগে থেকে এরকম কিছু। তো সে বলছে যে সেদিন রাতেই একটা খারাপ জিনিস ওনাকে করছে, সেটা কিনা বাচ্চাটার গায়ে লেগেছিল, যার কারণে বেবিটা মারা গেছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এত কষ্ট করে আসার জন্য। আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়বো। আমাদের সাথে আরো একটা ঘটনা হয়তো আমরা শেয়ার করতেও পারি, আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদেরকে, কিন্তু একটা ছোট্ট বিরতি না নিলেই না। সুতরাং আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hood FM. Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম ওয়ান্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:48। আমরা কথা না বাড়িয়ে, যেহেতু সময় কম, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার নাম বলে সরাসরি ঘটনাটা শুরু করবেন। হ্যালো, আমি আঞ্জুম। আমি আবার আপনাদের সামনে ঘটনা পেশ করছি। এই ঘটনাটি আমার ড্রাইভারের কাছ থেকে শোনা। তখন উনি গাড়ি চালানো শিখেননি। এয়ারপোর্টে ওনার ফুপার সাথে কাজ করতেন। লং রোডে কিভাবে গাড়ি চালাতে হয় সেরকম ট্রেনিং নেওয়ার জন্য। তো ওনার ফুপা আবার আগে অ্যাম্বুলেন্স চালাতেন। তো গাড়িতে অনেক সময় অনেক রকম গল্প করতেন, অ্যাম্বুলেন্সের কিভাবে চালায়, কি কি ঘটতো তখন। তো এয়ারপোর্টে যখন গাড়ি চালানোর সময় ওনার নিজেরই মাইক্রো ছিল সেটা। তো ওদিন রাতে মূলত কোনো ওনারা কোনো পার্টি পায়নি যে নিয়ে যাবে ঢাকার বাইরে কোথাও। তো হঠাৎ দুজন লোক এসে বললো, ভাই আমাদের একটা লাশ নিয়ে যেতে হবে, সিলেটে যাব আমরা। তো আপনি যত ডিমান্ড করেন দিতেই হবে, কোনো গাড়ি যেতে যাচ্ছে না, কারণ ওরকম অ্যাম্বুলেন্স আমরা আগে থেকে বুক করি নাই যে নিয়ে যাবে। তো উনি বললো যে উনি আমার ড্রাইভারকে বলতেছে, চল আমি তাকে অ্যাম্বুলেন্স চালাইছি, কোনো প্রবলেম নাই, লাশ নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না। তো ওনারা তখন ওইটা নিয়ে সিলেটের দিকে যেতে থাকেন। তখন শীতকাল মূলত। তো সিলেট রোডে যখন হবিগঞ্জ পার হওয়ার পর হঠাৎ করে গাড়ির একটা নাট খুলে যায় চাকার। তো এটা বুঝতে পারেন যে নাটটা খুলে, যেটা খুব রিস্কি হয়ে যায়, গাড়ি থামায়, সেটা ঠিক করে নেয়। তো ঠিক করে নেওয়ার সময় ওই লোক যারা ছিলেন তারা আবার ওখানে ওনাদের ডিনারটা শেষ করে ফেলেন। তো তখন তারা আবার যখন সিলেট রোডে উঠে, হাইওয়ে রোডে, তো সিলেট রোডে যেতে আসলে অনেক রকম কালভার্ট পড়ে। তো সেই কালভার্ট গুলো কয়েকটা কালভার্ট পার হওয়ার পরে হঠাৎ করে দেখলেন যে গাড়ির এক সাইড ভার হয়ে গেছে। এমন তো হওয়ার কথা না। গাড়ি থেকে নেমে দেখলেন যে গাড়ির পিছনের দুটা চাক্কাই মূলত এখন কোনো পাম্প নেই পিছনের দুটা চাক্কায়। তো তারা সেই চাকা একটা চেঞ্জ করলেন আর একটা টিউব চেঞ্জ করলেন। দেন এরপর ওই যারা ছিলেন তাদেরকে বলতেছে, আপনারা বাইরে একটু হাঁটাহাঁটি করেন, আমাদের চেঞ্জ করতে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, তো আপনারা একটু হাঁটাহাঁটি করে আসেন। তো ওনারা হাঁটাহাঁটি করে এসে গাড়ির পিছনে যেখানে লাস্টটা দুইটা সিট ভেঙে শোয়ানো ছিল, শুধুমাত্র একটা সাদা কাপড়ের কাপড় বা যে কোনো কাপড় দিয়ে মোড়ানো ছিল, বাট কোনো কফিন টফিন করা না। তো সেরকম তারা দেখতে পাচ্ছে যে লাশটা গাড়িতে নেই, দুই পাশেই জঙ্গল। তো জঙ্গলের মধ্যে কে এসে লাশ নিয়ে যাবে, কিংবা লাশ কোথায় যাবে, লাশটা গাড়িতে একদমই নেই। তো তারা জঙ্গলের ভিতর ঢুকে একটা কুড়ে ঘর পায়। ওই পাশে আবার বলতে হবে যে গণকবরস্থান আছে একটা, ওইখানে অনেক মানুষকে কবর দেওয়া হয়েছে। তো ওইখানে যে দারোয়ান, একটা কুড়ে ঘরে থাকতেন উনি, বেশ ধার্মিক টাইপের। তো ওনাকে ডাকছে ওইখান থেকে। তো উনি এটা বল্লম নিয়ে থাকেন সবসময়, বল্লমের সাথে হারিকেন থাকে ওনার সবসময়। ঘটনাটি প্রায় আরো 12 থেকে 13 বছর আগের ঘটনা। তো উনি বলতেছে, আপনারা যে লাশটা আনছেন, লাশটা কিভাবে আনছেন, লাশটা কি বিদেশ থেকে আসছে? হ্যাঁ। বলে যে মুসলমান মানুষ নিশ্চয়ই গোসল টোসল করে আনছেন। উনি বলে, না, এমন তো কিছু এখান থেকে করায় দেয় নাই, জাস্ট উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে ওই লাশটা ওইভাবে পাঠায় দেওয়া হয়েছে। হ্যাঁ, গোসল টোসল কিংবা কোনোভাবে করা হয় নাই, জানাজা দেওয়া হয় নাই। তো বলে যে আসলে এইভাবে কোনো কিছু রাতের বেলা এইভাবে ক্যারি করা ঠিক না। আর হচ্ছে যে এটা আমাদের ধর্মেই আছে যে কেউ মারা গেলে লাশটাকে সরাসরি যেন এইভাবে না পাঠায়, এবং সেটা যেন পরিপূর্ণভাবে গোসল টোসল করে পাঠায়। ঠিক আছে, আমি দেখবো। তো এর মধ্যে একজন আবার বলতেছে, আমি কিছু একটা দেখছি যেটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে, এটা কি? উনি বলে, আপনারা টেনশন করবেন না, আমি এটা দেখবো। তো উনি একটা গাছের সাথে দেখলে যে লাশটা দাঁড়ায় রয়েছে, ফুললি লাশটা কি একদমই দাঁড়ায় রয়েছে, গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে। তো উনি ওইটাকে ওনার হাতে যে বল্লমটা থাকে সেটা দিয়ে ধাক্কা দিয়ে ফেলেন, এবং বলেন যে আপনারা রাতে এটা নিয়ে যাওয়া যাবে না, এটা নিয়ে যাওয়াটা রিস্কি হয়ে যাবে রাতে, এটা সকালবেলা পরিপূর্ণভাবে গোসল টোসল করায় এখানে জানাজা দিয়ে তারপর নিয়ে যাবেন, সেটা হয়তোবা খুব ভালো হয় আপনাদের জন্য। এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন যে আজকে রাত্রে আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো ঘটনা শোনানোর মতো আর সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। অনেকের SMS আমি পড়তে পারলাম না, অনেকেই গালাগালি করছেন, বুঝতে পারছি, এবং আমি দেখতে পাচ্ছি যে এখনো অনেক SMS